বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। থমথমে পরিবেশ, গুমুট উত্তাপ পেরিয়ে আবারও অতি সন্তর্পণে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আয়ন। দীর্ঘ সময় নিয়ে নিজের মনস্তাত্ত্বিক বিষয়গুলো রয়ে ধীরস্থে সম্পূর্ণ বর্ণনা করে চোখ তুলে তাকায় নিজের সামনে। এই মুহূর্তে বেশ কয়েক জোড়া চোখের কেন্দ্রবিন্দু সে। প্রত্যেকের চেহারায় বিস্ময়কর ভাব। হয়তো আশ্চর্য হয়েছে আয়নের কথায়, হবারই কথা, অস্বাভাবিক কিছু নয়। আয়ন নিজের চোখ নামিয়ে নিচে তাকায়, পুনরায় রয়ে বলে ওঠে, সেদিন আমাদের বিয়েটা সম্পূর্ণ অস্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল। নিজেও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না বিয়েটা মেনে নেওয়ার জন্য। তাই তোমাদের থেকে সম্পূর্ণ বিষয়টি গোপন রাখতে চেয়েছিলাম যতদিন না পর্যন্ত আমি মানসিকভাবে প্রস্তুত না হচ্ছি। আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন ছিল, তাই সেদিন লন্ডনে চলে গিয়েছিলাম। টানা 1-1.5 মাস ভেবেচিন্তে ডিসিশন নিই দুই বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, মায়ের সাথে আমার পূর্ব থেকেই বিয়েটা নিতে হতেছিল। পছন্দের মানুষ বিধায় বিয়েটা নিয়ে অমত পোষণ করার কারণ দেখছিলাম না আমি। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই আমি আমার বিয়েটাকে সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছিলাম। সংসারটা না হয় পরে শুরু করব, কিন্তু বইয়ের দায়িত্ব তো নিতেই পারি সামাজিকভাবে। আমি মায়া আমার বিয়ে করাবো। আমার যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে নিজের বইয়ের দায়িত্ব নেয়ার। তাই পারিবারিক সামাজিক দুটো দিক থেকেই আমি পুনরায় সম্মতি চাচ্ছি তোমাদের কাছে। আমি তোমাদের সবাইকে সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা কারণ সব বর্ণনা করলাম। এখন আমার মনে হয় না এরপরও তোমাদের কারোর কোনো আপত্তি থাকার কথা আমাদের বিয়েটা নিয়ে নেওয়া। আমি আশাবাদী তোমরা আমার বিষয়টা বুঝবে। আয়ন দীর্ঘ টান পোড়ার কথাগুলো বলেই থামল। নত মস্তিষ্কে সোজা করে পুনরায় তাকালো নিজের সামনে উপস্থিত বসে থাকা একাধিক সদস্যের দিকে। আয়নের বাবা মা হিনা খান, আরাব খান থেকে শুরু করে উপস্থিত ফিহা পর্যন্ত বসা তার সামনে। আয়ন রয়ে ধীর স্থিরভাবে সেদিন রাতে ঘটে যাওয়া মায়া ও আয়নের বিয়েটা সম্পর্কে জানালো তার পরিবারকে। কিন্তু সবটা শোনার পর থেকে সবাই কেমন যেন নিস্তর, স্তব্ধ, নির্বাক হয়ে আছে। আয়ন বুঝল নিজের পরিবারের শক্ট হয়ে যাওয়ার বিষয়টা নিয়ে। কিন্তু কতক্ষণ সে এভাবে বসে থাকবে? তাদেরও কিছু বলা উচিত। হ্যাঁ না কিছু তো একটা আসা প্রয়োজন। আয়ন পুনরাবৃত্তি করে গলা ঝেড়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলো, সফলও হলো। নিজের অবাকতায় সামনে থেকে মুখ খুলল হেনা খান। এত কিছু ঘটে গেল, অথচ তুই একবার আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না আয়ান? সব কিছু যেহেতু নিজেই ডিসিশন করে ফেলেছিস, তাহলে এখন আমাদের অনুমতির প্রয়োজন কেন পড়ছে তোর শুনি? নানুমা, আমি আগেও বলেছি আমি মানসিকভাবে নিজেকে প্রস্তুত করার জন্য তোমাদের কাছ থেকে বিষয়টি গোপন রেখেছিলাম এতদিন। হেনা খান কিছু বলবে তার আগে গম্ভীর মুখ খুলল মেহেরবান। তোমার কি মনে হয় অয়ন, তুমি আমাদেরকে সেদিন এই বিষয়টি শেয়ার করলে আমরা তোমাকে বিয়েটা নিয়ে ফোর্স করতাম কি মায়াকে জোরপূর্বক মেনে নেওয়ার জন্য? আম্মু, বিষয়টি তেমন কিছুই নয়। ফোর্স করতে না তা জানা নেই, তবে শিওর ছিলাম জীবনে কোনো পরিস্থিতিতে আমি মায়াকে ছাড়তাম না, আঁকড়ে রাখতাম। বিয়ে যেহেতু করেছি সেটা নিষ্ঠার সঙ্গে পালন করতাম সারা জীবন। এখন যদি আমরা নাকচ করি তোমার বিয়েটা নিয়ে, তাহলে? চমকে উঠে তাকালো মেহেরবানের দিকে আয়ন। নিজের মায়ের তীক্ষ্ণ মাইন্ড সম্পর্কে অবগত সে। দুর্দান্ত বাস্তবভিত্তিক মানুষ মেহেরবান। তাই সে নিজের মায়ের অমত না করে রয়ে বলল, আমি আশাবাদী আম্মু, তুমি আমাকে ফিরাবে না। ছেলের কথায় চুপ থাকলো মেহেরবান। নিজের ওজন বজায় রাখলো, বিচক্ষণতা কাজে লাগালো। মাঝে মধ্যে ছেলেমেয়ের আবদার রাখতে হয়, অন্যায় পেরিয়ে চুপ থাকতে হয়। এতে করে নিজেদের সম্মান ও শ্রদ্ধার জায়গায় অতি দৃঢ় শক্ত থাকে ছেলে মেয়ে চোখে। তিনিও তাই করলেন। কিন্তু সামনে থেকে অধৈর্য মুখ খুলল হেনা খান। তিনি আয়নকে বলে উঠলেন, আমি ফেরাবো তোকে। আমি তোর মার মতো নয়, সব কিছু সহজে মেনে নেব ছেলে মেয়েদের আবদার। তুই আমার কাছ থেকে সত্যিটা গোপন করে আমাকে হার্ট করেছিস সায়ান। তাছাড়া মায়া আমার সেন্সিটিভ বিষয়। এই বাড়ির কাজের মানুষের থেকে শুরু করে উপস্থিতি সদস্যরাও সেটা জানে। তাহলে আমি আমার সোনামাকে নিয়ে তোর সাথে আপোষ করব কেন? আমি এত যুদ্ধ বিগ্রহ করে মায়াকে আমার কাছে রেখে তোর সাথে আপোষ করার জন্য নয়। আমি মায়াকে তোর হাতে তুলে দিতে চেয়েছি শুধু নিজের কাছে রাখার জন্য।
কিন্তু তুই বিয়ের আগেই আমার থেকে কথা গোপন করা শুরু করে দিলি, যেটা আমার কাছে মোটেই পছন্দ না। এখন যদি তোর হাতে মায়াকে তুলে দিই, তাহলে তুই মায়াকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিজের কাছে রাখার ডিসিশন নিস আমাকে না জানিয়ে। তাহলে সেটা অবশ্যই আমি মেনে নেব না, তাই না? হেনা খানের অযৌক্তিকর কথায় বিরক্তি কণ্ঠে বলে উঠল মেহেরবান। অস্বাভাবিক কিছু তো নয় মা। স্বামীর সাথে স্ত্রী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? স্বামীর সংসার করতে গেলে সব মেয়েকেই স্বামীর সাথে থাকতে হয়, এটা নিয়ম। তুমিও নিশ্চয়ই সেই নিয়মের বাইরে কেউ নও মা। মেহেরবানের কথা যেন হেনা খানের শরীরময় তীব্র কেঁপে উঠল মনস্তাত্ত্বিক বিষয়গুলো ভেবে। মায়া ওনার সাথে থাকবে না, এই বিষয়টি যেন আঘাত আনলো হেনা খানের মাথায়। তিনি নিজের গুমোট একাকিত্বে জীবনে পুনরায় ফিরে যেতে চায় না, আর না মায়াকে নিজে থেকে দূরে সরিয়ে রাখতে চায়। হেনা খান তীব্র নাকচ করে বসল। আয়নের সাথে মায়ার বিয়ে তিনি দেবেন না এই নিয়ে। আয়ন বুঝলো হেনা খানের ভয়ার্ত হওয়ার বিষয়টি। নিজের জায়গা ছেড়ে গিয়ে বসলো হেনা খানের পাশে। হেনা খানের দুহাত নিজের দুহাতের মুঠোয় নিয়ে বুঝদার গলায় বলল, আমি তোমার কাছে আমাদের বিয়েটার সামাজিক স্বীকৃতি চাচ্ছি রানুমা। আমি মায়ের সাথে এখন সংসারটা শুরু করব না, তাই মায়া তোমার সাথে থাকবে আপাতত। তাছাড়া সামাজিক আনুষ্ঠানিকভাবে মায়াকে আমার ঘরে উঠিয়ে নিয়ে গেলেও মায়া তোমার কাছে থাকবে সবসময় রানুমা। আমি হসপিটালে যাওয়ার সময় তোমার কাছে মায়াকে দিয়ে যাব, আবার হসপিটাল থেকে ফিরে এসে তোমার কাছ থেকে মায়াকে নিয়ে যাব। এমনটা ওয়াদা করছি রানুমা, তুমি আমাকে অন্তত এই বিষয়টা নিয়ে বিশ্বাস করতে পারো। তাছাড়া আমি সত্যি দুঃখিত রানুমা, এতদিন এই বিয়ের বিষয়টা তোমার কাছ থেকে লুকায়িত গোপন রাখার জন্য। তুমি এতটা কষ্ট পাবে জানলে আমি আরও আগেই সবটা বলে রাখতাম অন্তত তোমার কাছে। আয়নের কথায় মন গড়ল হেনা খানের, নরম হয়ে আসলো নিজের মাঝে। কিন্তু আপত্তি পোষণ করলো আরাফ খান। তিনি দীর্ঘ সময় নিয়ে পরিবারের আলোচনায় সভায় নীরব সদস্য ছিলেন। প্রত্যেকের দিকটা তীক্ষ্ণতার সহিত বোঝার চেষ্টা করলো, কিন্তু পরিশেষে যেটা ওনার মাথায় আসলো না, সেটা হলো আয়নের বিয়ের রাতে ঘটে যাওয়া কিছু বিষয়ের ঘটনাগুলো নিয়ে। তিনি অত্যন্ত গম্ভীর মুখ খুলল আয়নের সঙ্গে, তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো আয়নকে, তোমার কখনো স্বাভাবিক লাগেনি আয়ান বিয়েটা নিয়ে? আমার তো বেশ অস্বাভাবিক লাগছে সবকিছু। মানে? নিজের বিচক্ষণতা কাজে লাগাও আয়ান, তুমি তো অলস মস্তিষ্কের নয়। মানে প্রশ্নটা আমাকে না করে নিজেকে করো, উত্তর পাবে, সেই সাথে আমাদেরও উত্তর দিতে পারবে তুমি। চমকে তাকালো আয়ন আরাফ খানের মুখের দিকে। হঠাৎ ওনার গুমট প্রশ্নে আয়ন চমকালো ও বাকি সবাই বিস্ময়কর দৃষ্টিতে তাকায় আরাফ খানের দিকে। উনি মনোযোগ হলেন না কারো দৃষ্টি নিয়ে, বরং আগের ন্যায় আয়নকে প্রশ্ন করে বলল, তোমার ভাষ্য মতো জুই তোমার কোলে ছিল, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, জুই তোমার কোলে থাকলে গ্রামবাসী তোমার সাথে যুগকে না জড়িয়ে মায়াকে কেন জড়িয়ে বিয়েটা দিল? গ্রামবাসী যেহেতু নিচু মাইন্ডেড ছিল, তারা তোমার সাথে জুহুকে জড়ানোর কথা ছিল, মায়াকে না। কারণ তোমাদের ভাষ্য মতে অন্তরঙ্গ অবস্থায় তোমাদেরকে জুইয়ের সাথে পাওয়া গেছে, মায়ের সাথে নয়। তাই পাত্রীর নামটা কিন্তু যুক্তি সহকারে জুয়ের নামটাই আসার কথা। দ্বিতীয়ত, তুমি বলেছো বিয়ের সময় তুমি পাত্রীর নামটা পর্যন্ত উল্লেখ করনি। এখন প্রশ্ন হচ্ছে, তুমি তাদেরকে পাত্রীর নাম না বললে তারা মায়ের নামটা কিভাবে বসালো তোমার পাশে? জুয়ের নাম তো হতে পারতো। তুইও মায়ের পরিবার এখন পর্যন্ত জানে না মায়ের হৃদের বউ। মায়ের সাথে হৃদের বিয়েটা বাতিল হয়ে গেছে, সেটা আমরা এখন অবধি তোমাদেরকে জানাইনি। এখন কেন জানাইনি সেটা অবশ্য আলাদাভাবে আমার কাউকে কিছু বলতে হবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে মায়ের পরিবার বা জুই সবাই জানে মায়ের হৃদের বউ, সেখানে জুই এত সহজে মায়ের দ্বিতীয় বিয়েটা মেনে নেওয়ার কথা না। কারণ সেখানে জুই অলরেডি জানে মায়া বিবাহিত। সেখানে একটা বিবাহিত মেয়ে যে দ্বিতীয়বার বিয়ে করতে পারে না, সেটা বোঝার বয়স অন্তত জুইয়ের রয়েছে। তাই আরও সেদিন রাতে অন্তত মায়ের হয়েও আপত্তি করার কথা, চুপ থাকার তো কথা না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, মায়া জানে না তোমার সাথে আমরা ওর বিয়ে পূর্ব থেকেই ঠিক করে রেখেছি। তাই সেই রাতের পরিস্থিতিতে মায়াও রিয়েক্ট করার কথা ছিল তোমাদের মতো করে। বেশি না করলেও কম হলেও একবার কথা ছিল। যেমন ধরো ন্যূনতম কান্নাকাটি হলেও করার কথা বিয়েটা হুট করেই হয়ে যাওয়াতে। কিন্তু মায়া তেমন কিছুই হয়নি, বরং দিব্য হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে।
কেউ বলবে না মায়ের বিয়ে হয়েছে সেটা নিয়ে। ন্যূনতম আপত্তিও নেই মায়ের মাঝে, আর না আছে কোনো জড়তা। এখন তুমি আমাদেরকে সেদিন রাতের বাহিরের ঘটে যাওয়া ঘটনাগুলোর বিশ্লেষণ করেছো। সেটা তোমার সাথে হয়েছিল, কিন্তু সেখানে আরও একটা প্লট জানা বাকি আছে আমাদের। মায়া আর জুই যে ঘরে আটকা ছিল, সে ঘরে আসলে সেদিন রাতে কি ঘটেছিল সেটাও আমাদের জানা বাকি আছে আয়ান। এক পক্ষ শুনে রায় করাটা যেমন ঠিক না, তেমন একপক্ষিক ঘটনা শুনে কোনো কিছু করাটাও ঠিক হবে না। তাই আমাদের সবটা জানা প্রয়োজন আয়ান। আরাব খানের দীর্ঘ প্রশ্নের চত্বরে টনক নড়ল আয়নের। চমকানো ভঙ্গিতে তাকালো আয়ন আরাব খানের মুখশ্রীর দিকে। আরাব খানের বলা প্রতিটা প্রশ্নই যুক্তিসঙ্গত। আয়ন ভেবেছিল এই বিষয়ে, তবে এতটা দৃঢ়তার সঙ্গে নয়। মায়াকে স্বাভাবিক দেখায় তার মাথা থেকে জুয়ের বিষয়টা বের হয়ে গেছিল। সে অত্যন্ত বোকামি কাজ করলো একবার। অন্তত সম্পূর্ণ বিষয়টি ঘেটে দেখা দরকার ছিল আয়নের। মায়ের সাথে তার বিয়ে হয়েছে ভেবেই সে সবকিছু ভুলে বসেছিল এতদিন। কিন্তু আরাব খানের কথায় পুনরায় টনক নড়ল আয়নের। আয়ন চিন্তিত ভঙ্গিতে কিছু বলবে তার আগে ড্রয়িং রুমে আগমন ঘটল মায়ার। ভর দুপুরে কলেজ শেষ করে ড্রয়িং রুমের মেন দরজা ধরে প্রবেশ করল মায়া। থমথমে পরিবেশ, সবাইকে জড়ো হয়ে বসে থাকতে দেখে খানিকটা অপদস্থ হলো মায়া। তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখে পড়ল আয়নের মুগ্ধ করা দৃষ্টিতে। আয়নকে দেখে মায়া স্মিত হাসল। আশেপাশে চোখ আউড়িয়ে জুইকে খুঁজল মনে মনে। কোথাও দেখতে না পেয়ে বুঝলো মায়ার রুমে আছে সে। মায়া সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইতস্ততার সহিত ঠোঁট প্রসারিত করে হাসতে সামনে থেকে নিজের কাছে ডাকলো হেনা খান। মায়া রয়ে শয়ে হেনা খানের কাছে যেতে তিনি আয়ন ও ওনার মধ্যস্থে জায়গায় বসায় মায়াকে। মায়া খানিকটা ভীতু চোখে আউড়িয়ে পাশে বসা আয়নকে দেখে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের পেছনে ড্রয়িং রুমের দরজার দিকে। হৃদ দরজা ধরে প্রবেশ করছে কিনা দেখার জন্যে। হৃদকে দেখতে না পেয়েও মায়া হৃদের ভয়ে আড়ষ্ট হয়ে আছে। কারণ হৃদের ঘোর নিষেধ, মায়া কোনো পুরুষ মানুষের ছায়াও মারাতে পারবে না। মায়া অবাধ্য হতে চায় না তার মিস্টার ভিলেনের, সে তো তার মিস্টার ভিলেনের বাধ্য নারী হতে চায়। আয়ন মায়ার দৃষ্টি অনুসরণ করে পিছনের দরজা দিয়ে তাকায়, কাউকে দেখতে না পেরে কপাল কুঁচকে আসে তার। আয়নের তীক্ষ্ণতার মাঝেই হেনা খান মায়ের কাছ থেকে কলেজ ব্যাগটা খুলে নিতে নিতে বলল, আজ এত তাড়াতাড়ি আসলি যে? আজ বৃহস্পতিবার দাদি, হাফ ডে ছুটি হয় তো। ও, মনে ছিল না আমার। আচ্ছা বাদ দে, কিছু খেয়েছিস ক্যান্টিনে, না এখনো পর্যন্ত না খেয়ে আছিস? কথাগুলো বলতে বলতে হেনা খান মায়ের কপালে ছোট ছোট চুলগুলো নিজের আদরে দুহাত দিয়ে টেলে মায়ের কপালের দুই পাশ করে উপরে উঠিয়ে দিচ্ছে। মায়াও নিজের বাম হাতে কপালের এক পাশ ঘেঁষে মাথার উপর ছোট ছোট চুলগুলো তুলে নিয়ে চুলকালো। খেয়েছিলাম। হেনা খান চমকে উঠে মায়ের বাম হাত নিজের হাতে নিতে নিতে বলল, আংটিটা কোথায় তোর হাতে সোনামা? নিষেধ করেছিলাম না এটা খুলতে, তাহলে খুললি কেন? আয়ন চমকে উঠে মায়ের বাম হাতের দিকে তাকালো কপাল কুঁচকে। নিজের নামের আংটিটা মায়ের হাতে দেখতে না পেয়ে কষ্ট পেল নিজের মন কোঠাতে। তবে মায়ের কাছ থেকে সত্যিটা জানার জন্য তীক্ষ্ণতা বজায় রাখলো নিজের দৃষ্টি ভাঁজে। মায়া ভীত চোখে আবারও পিছন ঘুরে দরজার দিকে তাকালো একবার। হৃদকে দেখতে না পেয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, উনি নিয়ে গেছেন আমার থেকে। হেনা খান কিছু বলার আগে প্রশ্ন করলো আয়ন। উনি কে? আপনার ভাই। মায়ের মুখে আপনার ভাই শব্দটা বুঝলো না আয়ন, কারণ এই মুহূর্তে খানবাড়িতে আয়ন ছাড়া অন্য কোনো ভাই জাতীয় পুরুষ নেই। কারণ সোহাগ লন্ডনে আছে বাবা মার সাথে, হৃদও খানবাড়িতে নেই। তাই মায়া আপনার ভাই বলতে আসলে কাকে বোঝাতে চেয়েছে সেটাও ধরতে পারল না উপস্থিত কেউ। আয়ন তীক্ষ্ণ কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো মায়াকে। আমার ভাইকে? আয়নের কথা ভীতু চোখ তুলে তাকায় সেদিকে। আয়ন হৃদকে চিনতে পারছে না বলে অনেক অসহায় হলো মায়া। 5 মিনিট আগেও তো মায়া হৃদের সাথে ছিল, তাহলে সবার তো জানার কথা হৃদ বাংলাদেশে আছে। আর মায়ার আয়নকে আপনার ভাই শব্দটা বলতে হৃদকে বুঝাতে চাইছে। মায়ের রয়ে শয়ে আয়নের প্রশ্নের উত্তরে একই ভঙ্গিতে বলল, উনি আর কি? মায়ার বারবার উনি বলাতে কপাল কুঁচকে আসে আয়নের। সে কিছু বলবে তার আগে সামনে থেকে গম্ভীর মুখ খুলল আরাব খান। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মায়াকে বলেন, হৃদ নিয়েছে তোমার আংটিটা সোনামা। মায়া তৎক্ষণাৎ ধীরস্থে মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আয়ন কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়ার অদ্ভুত ব্যবহার সবকিছু কেমন যেন হঠাৎ এলোমেলো লাগছে তার। মায়া কেন হৃদকে ভাইয়া বলে সম্বোধন না করে বারবার উনি উনি করছে? মায়ার কিসের এতটা জড়তা হৃদকে ভাইয়া ডাকানি সেটাও বুঝলো না আয়ন। তাছাড়া হৃদই বা কবে বাংলাদেশে আসলো? সে তো শুনেনি হৃদকে বাংলাদেশে আসতে, এমনকি সে কাল রাতে লন্ডন থেকে বাংলাদেশে ফিরল। সকালে খানবাড়িতে এসেও হৃদকে পায়নি, তার মানে হৃদ অল্প কিছুক্ষণের মধ্যে এসেছে খানবাড়িতে।
আর সেই সময়ের মধ্যেই মায়ার হাত থেকে আয়নের নামের আংটিটা খুলে নেয়। কিন্তু কেন? তাছাড়া আজকাল হুটহাট হৃদকে বাংলাদেশে পাওয়াটাও বড় চমকের চেয়েও কম কিছু নয় তাদের জন্য। আয়ন আর কিছু ভাবতে পারল না, তার আগেই অতি উৎসাহে মুখ খুলল হেনা খান। হৃদ বাংলাদেশ এসেছে? তুই দেখেছিস হৃদকে? হৃদ কি খানবাড়িতে আছে সোনামা? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে মিহি কণ্ঠে বলল। উনি বাহিরেই আছেন দাদি। মায়ের কথার মধ্যে তীক্ষ্ণ কণ্ঠে পাশ থেকে প্রশ্ন করল মেহেরবান। তাহলে তুমি কেন হৃদকে তোমার হাতের আংটিটা খুলতে দিলে? নিষেধ করনি কেন? মায়া কিছু বলল না মেহেরবানের কথায়, বরং নত মস্তিষ্কে চুপ করে রইল। মেহেরবান বা হেনা খান আরও কিছু প্রশ্ন করবে মায়াকে, তার আগেই আরাফ খান হাতের ইশারায় আপাতত চুপ থাকতে বলেন তাদেরকে। তিনি মায়ের দিকে পূর্ণদৃষ্টি স্থির করে কিছু একটা ভাবল মনে মনে। নিজের মনস্তাত্ত্বিক ধারণাটা সত্যায়িত যাচাই করার জন্য মায়াকে প্রশ্ন করে বলল। আয়নের কাছ থেকে আমরা সেদিন রাতের ঘটনাটি শুনলাম। বিয়েটা কি সত্যিই হয়েছিল সোনামা? আরাফ খানের কথায় চমকে উঠে তাকায় মায়া আয়নের দিকে। আয়নকে এক পলক দেখে নিয়ে দৃষ্টি ঘুরিয়ে তাকায় আরাফ খানের দিকে। মায়া সম্মতি জানিয়ে বলল। হয়েছিল দাদাজান। তুমি রাজি এই বিয়েতে? না মানে তোমার সমস্যা নেই তো এই বিয়েটা নিয়ে? সহজ সরল স্বীকারোক্তি প্রকাশ বলল। আমি ছোট মানুষ, আমি কি বলবো দাদাজান? আমার কথা কি কেউ মানবে এখানে? তাছাড়া আব্বু বা জুই আছে, তাদের মতামতটা গুরুত্বপূর্ণ এখানে, আমার নয়। সবচেয়ে বড় কথা, আব্বু ভীষণ রেগে যাবে এই বিয়েটার কথা শুনলে দাদাজান। মায়ার মুখে জুয়ের নামটা শুনে আয়ন কপাল কুঁচকে কিছু বলতে নিবে, তার আগে আবারও হাতের ইশারায় থামিয়ে দেয় আরাফ খান। তিনি অত্যন্ত কৌশলে মায়াকে আবারও প্রশ্ন করেন। তোমার আব্বুকে ম্যানেজ করার বিষয়টা না হয় আমরা দেখবো সোনামা, কিন্তু জুয়ের মতামত প্রয়োজন পড়বে কেন? তোমার সম্মতি থাকলেও তো হয়। আমরা পুনরায় তোমাদের বিয়েটা দিতে চাই 2-1 দিনের মধ্যে। তোমাদের বলতে কারা দাদাজান? এখানে আমি কিছু না, সবকিছু হলো জুই। তাছাড়া জুইয়ের সম্মতি না দিলে বিয়েটা হবে। মায়া কথাগুলো বলতে বলতে থামলো হৃদের হঠাৎ আগমন। দুবদা পা ফেলে হৃদ ড্রয়িং রুমের দরজা ধরে প্রবেশ করতে মায়া ঘাড় ঘুরিয়ে হৃদকে দেখতে পেয়ে ভয়ে সিটিয়ে যায়। এই ভেবে যে আয়নের পাশে সে বসে আছে। হৃদ গম্ভীর মুখে প্রবেশ করতে মুহূর্তে চোখে পড়ল উপস্থিত সদস্যদের থমথমে চেহারাগুলো। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখে পড়ল মায়ের অবস্থানটা আয়নের পাশে। মায়া আবারও হৃদের অবাধ্য হয়ে ছেলের পাশ ঘেঁষে বসতে দেখে মুহূর্তে রাগে রিরি করে উঠল হৃদের শরীরময়। এই নারীকে সে কিছুতেই বসে আনতে পারছে না ভেবেই হাত দুহাত মুষ্টিবদ্ধ করলো বাড়ন্ত রাগে। কাউকে পরোয়া করলো না, আর না কাউকে মানল। প্রচণ্ড রাগে হৃদ মায়ের দিকে তেড়ে যেতে নিলেই মায়া আয়নের পাশ থেকে লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সোফা ছেড়ে। ভয়ে উত্তেজনায় তুমুল গতিতে বলতে শুরু করে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, সত্যি বলছি আমি কিছু করিনি। দাদি বলল বসতে, আমি কিছু জানি না, সত্যি সত্যি। হৃদ ও মায়ের হঠাৎ কাণ্ডে উপস্থিত সবাই দাঁড়িয়ে যায়। মায়ার ভয়কে না বুঝলো হৃদের রাগটা চোখে পড়ল সবার। হৃদ মায়ের হঠাৎ কাণ্ডে 2 সেকেন্ড থেমে গেল, পুনরায় তেড়ে আসতে চায় মায়ের দিকে রেগে। কিন্তু মায়া হৃদের রাগটা বুঝতে পেরে উল্টো ঘুরে প্রাণপণ দৌড়া লাগায় নিজের রুমের দিকে। আপাতত তার মিস্টার ভিলেন রাগ থেকে বাঁচা জরুরি, সামনে থাকলেই বিপদ। উপস্থিত সদস্যরা হৃদ মায়ের বিষয়টা বুঝতে না পারলে আরাফ খান দৃঢ়ভাবে বুঝলেন দুজনের তীব্র অধিকার বোধের বিষয়টি একে অপরের প্রতি। তবে তিনি অতটা বুঝতে পারছেন না আয়নের সাথে যদি মায়ের বিয়েটা সত্যিই হয়ে থাকে তাহলে তিনি হৃদকে কিভাবে থামাবে তাণ্ডব করা থেকে। আর যাই হোক না কেন, একজন বউকে তো অন্যজনের হাতে তুলে দেওয়া যায় না, তাই না? আবার হৃদকেও থামানো মুশকিল। দিনটা শুক্রবার সকাল 4:15। থমথমে পরিবেশে হৃদ গুরুগম্ভীর মুখে নিঃশব্দে 2 হাতে চামচ ছুরি চালিয়ে একের ওপর নাস্তা কেটে মুখে তুলছে। গায়ে জড়ানো ধূসর রঙের শার্টের হাতা দুটো টেনে ফোল্ড করা কুইন অবধি, গলায় কালো টাই, বাম হাতে কালো ব্র্যান্ডের ঘড়ি। হৃদের ব্রাউন চোখ জোড়া স্থির নাস্তার প্লেটে থাকলেও কপালের মধ্যে থাকা ঘন কালো ভ্রুজোড়া হালকা কুচকানো, হয়তো বিরক্তিতে। আর এই বিরক্তির মূল কেন্দ্র হয়তো নিজের দাদা দাদিকে ঘিরেই হৃদের। হৃদ কথা বলছে না, কিন্তু পাশ থেকে সূক্ষ্ম চোখে সবটাই পর্যবেক্ষণ করে চলছে আরাফ খান। হৃদের বিরক্তি ফেসের কারণটা ওনার জানা। তিনিও চামচ নাড়িয়ে মুখে খাবার তুলতে তুলতে এক পলক নিজের স্ত্রীকে দেখে নিলেন, হালকা কপাল কুঁচকে। আপাতত তিনি চুপ থেকে নিজের স্ত্রীকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছেন হৃদকে। হেনা খান ডাইনিং টেবিলে আরাফ খানের সম্মুখীন আর হৃদের পাশের চেয়ারটায় বসে হালকা জড়তা নিয়ে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে হৃদকে রয়েছে। কিন্তু হৃদ আদৌ ওনার কথাগুলো কানে তুলছে কিনা বলা দুষ্কর। তবে হৃদের চোখে মুখে বিরক্তির আভাস।
হেনা খান নিজের পরপর প্রশ্ন করেও হৃদ থেকে উত্তর না পেয়ে হতাশায় দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হৃদ যে কি পরিমাণ দেইরা সেটা ওনার জানা। হৃদ ঘাড়তেরামি করবে এটাই স্বাভাবিক। কিন্তু হেনা খানও দমে গেলেন না। পুরো দমে আবারও হৃদের দিকে তাকিয়ে বলে উঠলেন, তুই কি আমার কথা একটারও উত্তর দিবি না হৃদ? আমরা খারাপ কিছু তো বলছি না তোকে, তাই না? আমরা তোর ভালো চাই। এবার অন্তত একটা বিয়ে করে নে, সংসারী হ। আমরা মেয়ে দেখবো তোর জন্য। হৃদ কথা বলল না, বরং শব্দ করে হাতে থাকা চামচ ছুরি দুটো রাখলো নিজের প্লেটের উপর। হেনা খান চমকে হৃদের দিকে তাকাতেই হৃদ হাত বাড়িয়ে সামনে থেকে টিস্যু নিয়ে নিজের মুখ মুছে উঠে দাঁড়ায়। ডাইনিং টেবিল ছাড়তে ছাড়তে গম্ভীর মুখ আরাফ খানের উদ্দেশ্য করে বলল, দাদা ভাই, 10 o'clock তোমার একটা মিটিং আছে আমার সেক্টরে। ডোন্ট বি লেট। টাইম টু টাইম চাই আমার তোমাকে। হৃদকে কথা এড়াতে দেখে ক্ষেপান্বিত হয় হেনা খান। রুষ্ট কণ্ঠে হৃদের পিছনের দিকে বলে, তুই কতদিন এড়াবি আমাদের কথা? তোর তেরামির জন্য আমার সোনামায়ের সাথে বিয়েটাও পর্যন্ত বাতিল করলি। একবারও ভাবলি না তোর মায়ের শেষ পছন্দ ছিল মায়া তোর জন্য। জেদ করে শেষ করলি সেই সম্পর্কটা। এখন আবার তেরামি করছিস বিয়ে করবি না বলে। আমরা কতদিন বেঁচে থাকবো তোর তোর জন্য? আমরা মরে গেলে দিন শেষে একা হয়ে থাকবি তুই। আর তাছাড়া আমাদের মৃত্যুর পর তোর বাবা মাকে কি জবাব দেব? হ্যাঁ, কি বলবো? যে তাদের ছেলেকে আমরা নিঃসঙ্গ অবস্থায় দুনিয়ায় একা করে রেখে এসেছি মরতে। হৃদ চলতে চলতে পা দুটো স্থির হয় নিজের মায়ের কথা স্বর্ণাভে, কিন্তু সেটাও দীর্ঘস্থায়ী হলো না। 2 সেকেন্ডের মধ্যে বিরক্তি নিয়ে পুনরায় হাঁটতে শুরু করে সামনের দিকে। যেতে যেতে নিজের দাদির উদ্দেশ্যে বলে উঠল, সংসারটা আমার সাথে যায় না দাদি, তাই যেটা যেভাবে চলছে আপাতত সেটা সেভাবেই চলতে দাও। বাধ্য করো না আমাকে কোনো কিছুতে। আমি অবাধ্য নীর, বাধ্যকতা চায় না আমার সাথে। কথাগুলো বলেই হৃদ পা চালালো বাহিরের দিকে। বিরক্তির রেশ জোরে তিরতির করছে শরীর, কিছুই ভালো লাগছে না তার। হেনা খান অসহায় দৃষ্টিপাত করলো হৃদের যাওয়ার দিকে। তিনি চাচ্ছেন হৃদকে সংসারী করতে। আয়নের মায়া যেহেতু একটা গতি হয়ে গেছে, তাই তিনি হৃদের একটা গতি করতে চাইছেন জুয়ের সাথে। মেয়েটাকে ওনার মনে ধরেছেন, অনেকটা মায়ার মতোই। তাছাড়া হেনা খান যেটা বেশ লক্ষ্য করেছেন সেটা হলো জুয়ের খান বাড়িতে আসার পরপরও হৃদ চলে এসেছে খান বাড়িতে। এত দ্রুত হৃদ বাংলাদেশে ফেরা নয়, তারপরও ফিরেছে হৃদ। হেনা খান মনে সংশয় সৃষ্টি হয় হয়তো হৃদের মনে জুয়ের জন্য টান অনুভব থেকে হৃদ ফিরতেই বাংলাদেশে চলে এসেছে। তাই তিনি জুইকে দিয়ে হৃদকে বাঁধতে চায়, আটকে রাখতে চায় হৃদের অবাধ্য পা দুটো নিজের মাঝে। আর যার রেশ টেনে নাস্তা টেবিলে তিনি হৃদকে পরপর কথাগুলো বলে যাচ্ছিলেন, কিন্তু হৃদের নাহুচাতায় বরাবরই ওনাকে নিরাশ হতে হচ্ছে। হৃদ বিরক্তিতে ধুপধা পা ফেলে এগিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। হৃদকে আসতে দেখে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বডিগার্ডগুলোর মধ্যে একজন দ্রুততার সঙ্গে গাড়ির দরজা টেনে খুলে দেয়। হৃদ বিরক্তিতে তিত্তির করা শরীর নিয়ে ঢুকতে চাইল গাড়ির ভিতর, কিন্তু তার আগে পেছনে ডাকলো কেউ হৃদকে। পরিচিত কণ্ঠস্বর কানে আসতেই থেমে গেল হৃদ। ঠাস করে দরজা লাগিয়ে হালকা কপাল কুঁচকে পেছনে ফিরে তাকালো। হৃদের ব্রাউন চোখে দৃশ্যমান হলো মায়ার হাঁপিয়ে ওঠা স্নিগ্ধ মুখশ্রী। হৃদ কপাল কুঁচকে সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে আশেপাশে সকল বডিগার্ডকে হাতের ইশারায় বুঝালো চলে যেতে। হৃদ ইশারা অনুযায়ী সকল বডিগার্ডগুলো নিঃশব্দে প্রস্থান করলো জায়গা ছেড়ে। হৃদ নিজের বাম হাতের ঘড়িটা এক পলক দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, কি চাই? হৃদের গম্ভীর মুখে প্রশ্নে ইতস্তত বোধ করল মায়া। দৌড়ে আসায় হাঁপিয়ে ওঠা ভয়ার্ত মুখশ্রীতে সাহস সংশয় করে নত মস্তিষ্কে দাঁড়ালো সে হৃদের সামনে। কাছামাছি করে বলল, আমি যাব না আপনার সাথে। হৃদ কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করলো মায়ার কথায়। রুষ্ট গলায় বলল, কোন দুঃখে নিব আপনাকে শুনি? হৃদের কথায় তৎক্ষণাৎ মাথা তুলে তাকায় মায়া। ছটফট উত্তরে বলল, দুঃখে না তো সুখে যাব আমি। হৃদ আগের ন্যায় বিরক্তি নিয়ে বলল, আপনার সুখটা কিসের শুনি? সাত সকালে মরার জন্য আমার পেছনে পেছনে ছুটছেন কোন সুখে সেটা বলেন। হৃদের বিরক্তিতে কাচুমাচু করলো মায়া। পুনরায় নত মস্তিষ্ক হয়ে পা দিয়ে হালকা ফ্লোর খুঁটিয়ে বলল, আমি নাকফুল পরবো তো, আমাকে নিয়ে যান আপনি। মানে? হৃদের প্রশ্নে মায়া নিজের অন্যার আঁচলে ভিতর থেকে লম্বা চ্যাপ্টা 12 ইঞ্চির একটা বক্স বের করে হৃদকে দেখালো। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো মায়া গুটি হাতে ধরা বক্সটিকে। মনে পড়লো তাদের বিয়ের রাতে মায়া হৃদ থেকে নাকফুল চেয়েছিল, তাই হৃদ পুরো এক বক্সের ডায়মন্ড ছোট বড় অসংখ্য নোজপিন পাঠিয়েছিল মায়াকে সকালে। কম হলেও বক্সের ভিতর
300 শতাধিক নোসপিন হবে, কিন্তু হৃদ বুঝল না মায়া এই মুহূর্তে তার পেছন পেছন কেন ছুটতে চাইছে এবং নোসপিনের বক্স দিয়ে যেটা ভালো লাগে সেটা পড়ে নিলেই তো ঝামেলা শেষ। রোদের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যেই মুখ খুলল মায়া, ভুল শুধলালো হৃদের, মিহি কণ্ঠে বলল, নাকফুল পরতে গেলে নাক ফোটাতে হয়, আমার তো নাক ফোটানো নেই, তাই আমি নাকফুল পরতে পারছি না। আপনি আমাকে নাক ফোটাতে সাহায্য করুন প্লিজ। আমাকে পার্লার মহিলাদের কাছে নিয়ে চলুন, আমি নাক ফোটাবো, নাকফুল পরবো নাকে। মায়ের খাপছাড়া কথায় মুহূর্তে হৃদের কপালে বিরক্তির ভাঁজ পড়ল কয়েকক্ষণ। প্রচণ্ড বিরক্তিতে গলা ঝেড়ে বলল, নাটক করুন আমার সাথে? ফালতু সময় নিয়ে ঘুরি আমি আপনার জন্য? আমার খেয়ে দেওয়ার কোনো কাম নেই? এখন আপনাকে সাথে নিয়ে ঘুরতে হবে আমাকে? নাক ফুলের বাল পরা দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। কোনো এক্সট্রা নাটকের দরকার নেই আমার। যান, আপনি ভেতরে যান। হৃদের কথায় কাজ হলো না, উল্টো বেঁকে বসলো মায়া। জেদ দেখালো শান্ত ভঙ্গিতে, গাল ফুলিয়ে বলল, তাহলে আমি একা একা চলে যাব কিন্তু। মায়ার বাঁকানো ভঙ্গিতে রাগান্বিত হলো হৃদ। তারপরও মায়াকে কিছু বলল না, বরং বিরক্তি চোখ ফেলে আবারও একবার মায়াকে দেখে নিল। মায়ার গায়ে কাঁচা হলুদ 2 পিস পরা, সালোয়ার সাদা, গায়ের বড় করে দুপাশে ওড়না টানা, দুহাতে কাঁচা হলুদ রেশমি চুড়ির ঝনঝন শব্দ, চুলগুলো সব হাত খোপা করে হলুদ ঝুমকোর কাটিতে আটকানো তাতে, গলায় হৃদের দেওয়া বাসর রাতে সেই ছোট্ট লকেটটি পরা। মায়ের কাঁচা হলুদ শরীরের মধ্যে হলুদ রঙের ড্রেসটি যেন মাত্রাতে মোহিত করল হৃদকে। তারপরেও হৃদ নাকশ হলো মায়ের বেশভূষা দেখে। মায়াকে এইভাবে নিয়ে যেতে চাচ্ছে না নিজের সাথে, তাই বিরক্তি নিয়ে বলল, বোরখা কই আপনার? বললাম তো বোরকা নেই আমার। হৃদ আগের ন্যায় কপাল কুঁচকে বিরক্তি কণ্ঠে বলল, কেন? আপনার বোরখা এখন আসে নাই? না। অবস্থানটা হৃদের অফিসে রুমেই মায়ার। গালে দুহাতে ভর দিয়ে ঝুঁকে পড়ে আছে সোফার টি টেবিলের ওপর, দৃষ্টি স্থির সামনে থাকা নোসপিনের বক্সের মধ্যে মায়ার। বিগত 1 ঘন্টা যাবৎ অস্থির দৃষ্টি বুলিয়ে যাচ্ছে মায়ার পছন্দের নোসপিন খোঁজার সন্ধানে। কোনো মতেই পছন্দ করতে পারছে না একটা নোসপিন পরার জন্য মায়া। হৃদ ল্যাপটপে হাত চালিয়ে নিজের কাজ করে চলেছে ব্যস্ততার সহিত। কিছুক্ষণের মধ্যেই তার জরুরি মিটিং, আর তার জন্য প্রজেক্টের ডিটেল চেক করছে, আর থেকে থেকে মায়াকে পর্যবেক্ষণ করছে ক্ষণে ক্ষণে। মায়ের নোসপিনের উপর ঝুঁকে পড়া বিষয়টি লক্ষ্য করলেও আপাতত হৃদ সেদিকে মনোযোগী হতে চাচ্ছে না। সে নিজের কাজে ব্যস্ত। হৃদের অফিস কক্ষে আরও একজনের উপস্থিত বহমান রয়েছে। কাচুমাচু ভঙ্গিতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে পারদর্শী দক্ষতা সম্পূর্ণ মডার্ন পার্লারিস্ট মহিলাটি। গায়ে সাদা কালো জিন্স টপ জড়ানো, হাতে নোসপিন ফুটানোর ছোট মেশিনটি। মহিলাটিও বিগত সময় নিয়ে ভয়ার্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কক্ষের একপাশে। কিন্তু মায়ের হেলদোল নেই। এতগুলো নোসপিন থেকে একটা নোসপিন পছন্দ করতে পারছে না সে নিজের জন্যে। বিউটিশিয়ান মহিলাটি আহত হচ্ছিল বারবার মায়ার কাণ্ডে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না হৃদের ভয়ে। হৃদ খান সম্পর্কে অবগত সে, তাই চুপ থেকে নিজের প্রাণ বাঁচানোর ফরজ মনে করছেন তিনি। মায়া আরও কিছু সময় নিয়ে যখন নিজের জন্য নাকফুল পছন্দ করতে পারল না, তখন নোসপিনের বক্সটা নিয়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ হাজির হলো হৃদের সামনে। হৃদের সামনে ল্যাপটপের উপর নিজের নোসপিনের বক্সটা রেখে আবারও ঝুঁকে পড়ল হৃদের সামনে। চিন্তিত ভঙ্গিতে বলে উঠল হৃদকে, দেখুন না মিস্টার ভিলেন, আমি একটা নাকফুলও পরতে পারছি না, কি করি বলুন তো। মায়া হঠাৎ কাণ্ডে থমকে যায় হৃদ। ব্যস্ত হাত দুটো থেমে গিয়ে তৎক্ষণাৎ মনোযোগ নষ্ট হলো হঠাৎ করে মায়ার হৃদের সামনে ঝুঁকে পড়ায়। আকস্মিক ঘটনায় হঠাৎ বিষয়টি কি হলো বুঝতে হৃদ কয়েক সেকেন্ড সময় নিল। অতঃপর বিষয়টি বুঝতে পেরে হৃদ রাগান্বিত চোখে মায়ের দিকে তাকাতেই মুহূর্তে চোখ দুটো শীতল হয়ে যায়। মায়ার উম্মত গলা, ঘাড় ও কানের নিচে চোখ পড়তে মায়া হৃদের চেয়ারে পাশ দিয়ে ঝুঁকে পড়ে রইল ল্যাপটপের সামনে থাকা নোসপিনের বক্সের উপর। হৃদকে পাষণ্ড বুক কেঁপে উঠল। পুনরায় অধৈর্য হলো মন মায়াকে একটু করে ছুঁয়ে দেওয়ার জন্যে। হৃদ শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ার গলা, ঘাড়ের চারপাশে। হৃদ আলতো হাত বাড়িয়ে মায়ের গালে স্পর্শ করতে চাইলো, কিন্তু তার আগে অধৈর্য মুখ খুলল মায়া। নাকফুলের বক্সে মুখ ডুবিয়ে বলল, আমাকে একটা নাকফুল পছন্দ করে দিন না মিস্টার ভিলেন, আমি পছন্দ করতে পারছি না তো। মায়ের কথায় নিজের বাড়ন্ত হাতটা কি মনে করে গুটিয়ে নিল হৃদ। অস্থিরতা নিঃশ্বাস টানল নিজের মাঝে সে। মেয়েটি আশেপাশে থাকলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার, তাই মায়াকে দূরে সরানোর জন্য হৃদ নিঃশব্দে কয়েক সেকেন্ড সময় নিয়ে চোখ বুলালো নাকফুলের বক্সটির মধ্যে। স্থির দৃষ্টিতে হৃদ খুঁজে খুঁজে মায়ার জন্য খুবই ছোট সুন্দর সাদা পাথরের মধ্যে নাকফুল পছন্দ করে দিল। মায়া হৃদের দেওয়া নাকফুলটা নিয়ে খুশি হয়ে তৎক্ষণাৎ হাজির হলো বিউটিশিয়ান মেয়েটির সামনে। মেয়েটি মায়াকে নিজের সামনে বসিয়ে নাকফুলটা মেশিনের মধ্যে ভরে নিল দক্ষতার সহিত।
হৃদ কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের কর্মকাণ্ডের দিকে। বিউটিশিয়ান মেয়েটি আসলে মেশিন দিয়ে কি করবে মায়ের সাথে সেটা ঠিকঠাক বুঝতে পারছে না হৃদ। মেয়েটার মায়ার বাম নাকের পাশেই ছোট করে কলম দিয়ে মার্ক করলো এবং দক্ষতার সহিত মেয়েটার হাতে থাকা মেশিনটি মায়ের নাকের উপর চালিয়ে চেপে ধরতে মায়া ব্যথায় মৃদু চিৎকার আহ করতে হৃদে সামনে থেকে তৎক্ষণাৎই গলা ছেড়ে চেঁচিয়ে উঠল মেয়েটাকে। হেই, সঙ্গে সঙ্গে হৃদের ভয়ে মেয়েটার হাত তরতর করে কেঁপে ওঠে। মুহূর্তেই হাতে থাকা মেশিনটি অসাবধানতায় পড়ল মায়া পায়ের উপর। মায়া ব্যথায় পুনরায় আর্তনাদ করে উঠল। হৃদ উত্তেজনায় তাৎক্ষণিক চেয়ার ছেড়ে মায়ার বাহু টেনে দাঁড় করালো নিজের সামনে। কপাল চিন্তিত ভাঁজ ফেলে মায়ার নাকের এপাশের ওপাশে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাটক লাগানো দরকার নেই নাকে, তারপরও লাগেছ। আমার অবদ্ধ হওয়াটা তোমার জন্য ফরজ কাজ হয়ে দাঁড়াচ্ছে আজকাল। দেখো আমাকে। ইস, বেশি কথা বলছ। কথাগুলো বলতেই ব্যস্ততা চোখ বুলালো হৃদ মায়ার নাকে। খুবই অল্প পরিমাণে রক্ত হৃদের চোখে পড়ল মায়ার নাকে নাক ফুলে চারিপাশে। হৃদ ব্যস্ত ভঙ্গিতে মায়ার দুগাল নিজের দুহাতের ভাঁজে নিয়ে ব্যথাতুর কণ্ঠে বলল, রক্ত তো বের হচ্ছে নাক দিয়ে। ইস, বেশি কথা লাগছে, কষ্ট হচ্ছে বউ। মায়ার চোখ মুখ লাল হলো হঠাৎ ব্যথায়। নাকফুল পড়ার ব্যথায় চোখ দুটো টইটুম্বর হলো নোনা জলে। টপ করে গাল গড়িয়ে পড়ল হৃদের হাতের মাঝে। পুনরায় হৃদ ব্যস্ত হলো সামান্য ব্যথায়। অন্তত আদরে শহীদ হৃদ মায়াকে সান্ত্বনা দিয়ে বলে উঠল, না, কাঁদে না বউ, কাঁদে না। আমি ফু দেই, ব্যথা কমে যাবে তোমার। বলতে বলতেই পরপর ধীরস্থে ফু দিতে থাকলো মায়ার নাকে চারিপাশে হৃদ। বিউটিশিয়ান মেয়েটি চমকিত ভঙ্গিতে তাকিয়ে থাকলো হৃদের কর্মকাণ্ডের দিকে। হৃদ খানের মতো ব্যক্তি যে কারো প্রতি এতটা দুর্বল হতে পারে তা জানা ছিল না মেয়েটি বুঝলো হৃদ খানের বিরক্তি, রাগের ভাজে বাজেও মায়াকে নিয়ে দারুণ উত্তেজনতা, যেটা নিখুঁতভাবে প্রকাশ করে যে গ্যাংস্টার হৃদ খানের কতটা জুড়ে দুর্বলতায় ছোট মেয়েটি, যার শত শত মানুষের রক্ত জড়াতেও বিন্দুমাত্র ঘামের রেশ থাকে না তার কপালে। সেই হৃদ খানের কতটা উত্তেজনা মায়ার সামান্য এক ফোঁটা রক্ত নিয়ে। মেয়েটা মুগ্ধতা নিয়ে মায়াকে আবারও এক পলক চোখ বুলাতে হৃদের রাগান্বিত দৃষ্টি সম্মোহিনী হলো সে। হৃদ তিক্ততা ছেড়ে চিবিয়ে চিবিয়ে বলল, গেট আউট ফ্রম হিয়ার। মেয়েটা আর দাঁড়ালো না। প্রাণের ভয়ে তৎক্ষণাৎ পালালো হৃদের অফিস কক্ষ থেকে। মায়াকে সোফার টি টেবিলের উপর বসিয়ে হৃদ হাঁটু গেড়ে বসলো মায়ার সামনে। নিজের দু হাতে মায়ার দুগাল অত্যন্ত আদরের সহিত চোখের পানি মুছে দিল। মায়ার ব্যথাতুর পাটা রাখলো নিজের উরুর উপর। মায়া চমকে উঠে নিজের পা সরিয়ে নিতে চাইলে হৃদ পুনরায় মায়ের পা শক্ত করে টেনে ধরে। বিরক্তি চোখে হৃদ মায়াকে এক পলক দেখে নিয়ে পুনরায় নিজের দৃষ্টি স্থির করে মায়ার ব্যথাতুর পায়ের পাতায় সে, যেখানটায় বিউটিশিয়ান মেয়েটির অসাবধানতা বশত নোজপিনের মেশিনটা ফেলে দিয়েছিল। হৃদ মায়ার লাল হয়ে যাওয়া পাটি দেখতে দেখতে বিরক্তি কণ্ঠে বলল, বড়দের কথা না শুনলে এমনই হয়। বালের একটা নাক ফুলের জন্য দু জায়গায় ব্যথা পেলে। না করেছে, বড় দরকার নেই, তারপরও কথা শোনো নাই আমার। হৃদের কথায় মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি নাকফুল না পরলে আমার অমঙ্গল হতো। আম্মু বলে বউদের নাকফুল পরতে হয় নাকি স্বামীর মঙ্গলের জন্য। ছ্যা, ফালতু যত সব কুসংস্কার, থার্ড ক্লাস কথাবার্তা। তোমাকে বউ সাজতে কে বলেছে? আমি বলছি আমার জন্য তুমি বউ হয়ে চলো। হ্যাঁ, আমি মঙ্গল অমঙ্গল বলছি না। যখন যেটা হবার তখন সেটা হবে আমার সাথে, আর সেটাকে নিয়তি বলে। তাছাড়া মরলে আমি মরবো, আপনি কেন নাক ফুরাতে গেলেন? এখন ব্যথাটা কি পাচ্ছে শুনি? আমি না আপনি? হৃদের মুখে মরার শব্দটা যেন কষ্টে দলা পাকিয়ে আসলো মায়ের গলায়। মুহূর্তে পুনরায় টইটুম্বর হলো মায়ার চোখ দুটো। গাল বেয়ে পড়লো 2 ফোঁটা নোনা জল। মায়া নিজের কান্নায় ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি অনেক পাষণ্ড মিস্টার ভিলেন। দিনটা শুক্রবারই, তবে সময়টা সন্ধ্যা 7:10। কোলাহলময় উত্তেজনা পরিবেশ, নিস্তব্ধতা নেই, বরং চারিপাশে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি, এলোমেলো চিন্তা ভরপিণ্ড উপস্থিত সদস্যের সবার মাঝে। কৌতূহল, বিভীষিকা, উত্তেজনা যেন উপস্থিত সদস্যের মধ্যে কেউ কারো থেকে কোনো অংশে কম নয়, বরং ক্রমাগত বেড়েই চলেছে সেই টানটান উত্তেজনাময় পরিবেশটা। খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে জুড়ে শুধু অস্থিরতা তোলপাড় বিরাজ করছে, চারপাশটা এমনটা নয়। তীব্র চাপা আর্তনাদের কান্নাও ভেসে আসছে সবার কানে 2 কিশোরীর। সকলের ভুল বোঝাবুঝি কমে নয়, বরং বেড়ে গিয়েছে অনেকটা। পরিস্থিতি সামলে উঠে সবাইকে বুঝাতে পারছে না বলেই কান্নার বেগ তীব্র থেকে তীব্র হচ্ছে জুই ও মায়ার। তাদের দুজনকে ঘিরেই দাঁড়িয়ে বসে আছে উপস্থিত খান বাড়ির প্রতিটা সদস্য।
বিস্ফোরণের স্তব্ধ নির্বাক হয়ে আছে প্রতিটা সদস্য। কিছুক্ষণ আগে প্রকাশ পাওয়া আয়ন ও জুয়ের বিয়ের বিষয়টি যেন সবার মস্তিষ্ক জুড়ে বিস্ফোরণের তবদা মেরে গেল। গোলমাল লেগে গেল পরিস্থিতির সাথে সাথে মস্তিষ্কেও সবার। আয়নের ভাষ্যমতে মায়া আয়নের বউ, মায়া আর জুয়ের ভাষ্যমতে মায়া নয় বরং জুই আয়নের বউ। আর এই বিষয়টি ঘূর্ণিঝড়ের তাণ্ডব খেললো সবার মাঝে। দিক বিবেচনা ভুলে গিয়ে উত্তেজনায় একের পর এক চাপ সৃষ্টি করলো মায়া ও জুয়ের উপর। কিন্তু বিপত্তি ঘটলো মায়া ও জুই দুজনে অল্প বয়সী কিশোরী। কিভাবে পরিস্থিতি সামলে সবার প্রশ্নের মোকাবেলা করতে হয় জানা নেই। হৃদও নেই মায়ার পাশে, তাই ভয়ে আড়ষ্ট হয়ে কান্না বিসর্জন করছে ড্রয়িং রুমে একপাশে পাশাপাশি বসে দুজনেই। আয়ন উত্তেজনায় নিজের মাথার চুল টেনে ধরে মাথা নিচু করে বসে আছে। হেনা খান, মেহেরবান, ফিহা, নাহিদ চৌধুরী আয়নের বাবা তবদা খেয়ে বসে আছে অনুকূল পরিস্থিতিতে পড়ে। আরাব খানও কম চমকায়নি যখন মায়ের মুখে শুনেছিল সেদিন রাতের কথা, যে আয়নের সাথে জুয়ের বিয়েটা হয়েছিল মায়ার নয়। থমথমে পরিবেশে নীরবে সতর্কতার সহিত অবলম্বন করলো আরাব খান উপস্থিত সবাইকে। সবার ভিমড়ি খেয়ে যাওয়া বিষয়টা বুঝতে পারছেন তিনি, তাই তিনি নীরবতা কাটিয়ে মায়াকে নিজের কাছে ডাকলেন। মায়া উঠতে নিলেই পাশ থেকে ভয়ার্ত হাত চেপে ধরল জুই। মায়া অসহায় দৃষ্টি জুয়ের দিকে স্থির করতে আরাব বুঝতে পারল জুয়ের পরিস্থিতিকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। তিনি কথা না বাড়িয়ে নিঃশব্দে উঠে এসে বসলো মায়া জুয়ের পাশে। জুয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে শান্ত করে তীক্ষ্ণ দৃষ্টি স্থির করলো মায়ার উপর। তিনি পুনরায় থমথমে পরিবেশের নীরবতা ভেঙে বলতে শুরু করলেন। সেদিন রাতে ঘটে যাওয়া সম্পূর্ণ বিষয়টি খুলে বলো সোনামা, কারণ আমাদের জানতে হবে সম্পূর্ণ বিষয়টি। আসলে সেদিন রাতে তোমাদের সাথে ঠিক কি কি হয়েছিল? আয়ানের ভাষ্য মতে তোমার সাথে ওর বিয়েটা হয়েছে, কিন্তু তোমরা বলেছো সেদিন রাতে তোমাদের সাথে নয় বরং জুয়ের সাথে আয়ানের বিয়েটা হয়েছিল। তাই আমাদের শুরু থেকে সবটা বলো, কারণ আমাদের সাহিত্য করতে হবে তোমাদের কথাগুলো। আয়ান ছোট নয়, বুঝদার ছেলে, সে অবশ্যই আমাদের সাথে মিথ্যা বলবে না, তাই না? তাই আমরা তোমাদের কথাগুলো শুনেই সত্যায়িত যাচাই করতে চাই। এখন তুমি বলো আমাদের সবটা সোনামা। মায়া ভয়ার্ত দৃষ্টি মেলে কাচুমাচু করলো। এতক্ষণ ভয়ে কান্না করলে এখন থেমে গেছে। পাশে পাশে বসা জুয়ের হাতটা শক্ত করে নিজের হাতের ভাঁজে নেওয়া, কারণ জুই অসম্ভব রকমের ভয়ে সিটিয়ে আছে। থেমে থেমে কান্না করছে নিঃশব্দে। মায়া শ্বশুরবাড়ি হলেও জুয়ের জন্য পরিবেশটা মানানসই নয়। জুই নিজের পাশে একমাত্র পরিবার হিসেবে মায়াকে ছাড়া অন্য কাউকে পাচ্ছে না বলেই জুই মায়ের হাত দুটো আঁকড়ে ধরেছে স্বস্তির আশ্রয়স্থল ভেবে। মায়া ঘাড় ঘুরিয়ে জুইকে এক পলক দেখে তাকায় আরাফ খানের দিকে অসহায় দৃষ্টিতে। আরাফ খান চোখের ইশারায় মায়াকে আশ্বস্ত করে। মায়া ইতস্ততার সহিত বলে, কি বলবো দাদা ভাই, বলার মতো তো কিছুই নেই। সেদিন রাতে জুই আর আমাকে একটা ছোট ঘরে বন্দি করে রাখে। জুই প্রচণ্ড পায়ের ব্যথায় আমার কোলে ঢলে পড়ে। পা থেকে রক্ত ঝরছিল অনেক, ব্যথায় ছটফটও করছিল, কিন্তু তারপরও আমাদেরকে কেউ বাইরে যেতে দিচ্ছিল না। আবার অয়ন ভাইকেও আমাদের কাছে পাচ্ছিলাম না। আমরা প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সেই পরিস্থিতিতে। গ্রামের অনেক জোয়ান বুড়ো মহিলারা আমাদের পাহারা দিচ্ছিল। ঘন্টার পর ঘন্টা বসেছিলাম সেদিন, কিন্তু আয়ান ভাইয়ার দেখা পাচ্ছিলাম না। জুইয়ের অবস্থাও খারাপ ছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমাদেরকে পাহারা দেওয়ারত মহিলারা জানায় আজ জুইকে নাকি বিয়ে করতে হবে, তাও আয়ান ভাইয়াকে। যদি জুই বিয়ে না করে তাহলে নাকি গ্রামবাসী আয়ান ভাইয়াকে মেরে ফেলবে। সেদিন আমাদের জন্য বিষয়টি এতটাই ভয়ার্ত খারাপ পরিস্থিতি ছিল যে বোঝাবার মতন না। গ্রামের মহিলারা আমাদের আরও অনেক কিছু বলেছিল, যেমন আয়ান ভাইয়াকে নাকি মেরে রক্তাক্ত অবস্থায় গাছের সাথে বেঁধে রেখেছিল। তাই তখন সেই মুহূর্তে যদি জুই আয়ান ভাইয়াকে বিয়ে না করে তাহলে গ্রামবাসী সবাই মিলে নাকি ভাইয়াকে মেরে ফেলতে পারে। পরিস্থিতি এমন ছিল যে আয়ান ভাইয়াও নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেদিন রাজি হয়েছিল বিয়ে করতে জুইয়ের মতন, এবং তার কিছুক্ষণ পরেই গ্রামের কিছু মুরব্বি এসে জুইয়ের সাথে আয়ান ভাইয়ের বিয়েটা পড়ানো হয়। মায়া কথা শেষ করার আগে সামনে থেকে উত্তেজনার মুখ খুলল আয়ন। চমকানো ভঙ্গিতে বলে উঠল মায়াকে, মানে কি বলছো তুমি এসব মায়া? আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে গ্রামবাসী তোমার নাম আমাকে বলেছিল বিয়ের জন্য, এবং বিয়ে পড়ানোর সময় তোমার বাবার নামও বলেছিল আমাকে। তাহলে তোমার জায়গায় জুই আসলো কোথায় থেকে?
তাছাড়া সেদিন রাতে আমাকে গ্রামবাসী বলেছিল তুমি নাকি নিজের নাম ঠিকানা দিয়েছিলে বিয়ের জন্য। বিয়ের জন্য আমি কোনো নাম ঠিকানা দেইনি ভাইয়া, আর না জুই দিয়েছে। মায়া কথায় তেতে উঠে আয়ন দাঁতে দাঁত চেপে ধরে বলে, মজা করছো আমার সাথে? হাজলাম পাইছি সব কিছু। তোমরা নাম ঠিকানা না দিলে সেদিন রাতে গ্রামবাসী সঠিক তথ্যগুলো কোথায় পেয়েছিল আমাদের? হ্যাঁ, এখন পরিস্থিতির চাপে পড়ে মিথ্যে বলছো আমাকে, বিয়েটাকে অস্বীকার করছো স্বার্থপরের মতো। আয়নের পরিবর্তিত রাগের আভাসে ভয়ার্ত হয় মায়া। খানিকটা হাঁসফাঁস করতেই প্রতিবাদীর মুখ খুলল জুই মায়াকে মিথ্যাবাদী বলায়। মায়া মিথ্যা বলছে না ডাক্তার সাহেব, আর না কোনো কিছু অস্বীকার করছে। যা হয়েছিল সেটাই বর্ণনা করা হয়েছে এখানে, না একটু কম না একটু বেশি। আমরা কেউ কোনো তথ্য দেইনি, কারণ কেউ আমাদের কাছে নাম ঠিকানার কিছু প্রশ্নই করেনি, কারণ তারা নাকি পূর্ব থেকেই আমাদের সম্পর্কে অবগত ছিল। নিজের অস্থিরতায় ঝোঁকে আয়নের জুয়ের প্রতিবাদী স্বরটাও পছন্দ হলো না, তাই রাগে দাঁতে দাঁত চেপে ধরে বলে, শাট আপ। আমি আপনাকে প্রশ্ন করিনি, তাহলে আমাদের মাঝে তৃতীয় পার্সন হয়ে কেন কথা বলছেন? ন্যূনতম মেরাজ শেখেননি আপনি? আয়নের অপমানজনক কথায় গা ঝাঁকি একরাশ রাগ ফেটে পড়ল জুয়ের শরীরে, কিন্তু তারপরও বড়দের সামনে বাজে ব্যবহার করলো না আয়নের সাথে, বরং শান্ত থাকলো। তবে চাপা স্বরে বলে উঠল, যথেষ্ট পরিমাণ ম্যানার শিক্ষাটা আমার আছে ডাক্তার সাহেব। তাছাড়া এখানে আপনার ব্যক্তিগত কোনো কিছু একা আলোচনা হচ্ছে না, আমিও জড়িত আছি সম্পূর্ণভাবে এই বিষয়টিতে। পরিস্থিতির শিকার একা আপনি বা মায়া নন, আমি হয়েছিলাম সেদিন আপনার সাথে। তাই আপনার বিষয়টাতে কাঙ্ক্ষিতভাবে আমাকে আসতে হচ্ছে। তার থেকে সবচেয়ে বড় ভুলটা হয়েছে, আমি আপনার আর মায়ের কথায় কেন আমার বাবার, আমার পরিবার থেকে এতদিন ধরে এই বিষয়টি লুকিয়ে রাখলাম। আমার উচিত ছিল আরও আগে এই বিয়ের বিষয়টি আমার পরিবার, আমার বাবাকে জানানোর। তাহলে আজকে এই দিনটাই অন্তত আমাদের দুই বোনের পাশে, আমাদের পরিবার, আমাদের বাবা পাশে দাঁড়িয়ে থাকতে আমাদের মিথ্যে বলে সত্যায়িত যাচাই করতে হতো না। দ্বিতীয় ভুল হয়েছে আমার মায়ের কথায় নিজের বোনের শ্বশুর বাড়িতে চলে আসাটা। আপনি বিকট শব্দে থেমে গেল জুই। থমথমে পরিবেশটা পুনরায় আতঙ্কিত হয়ে উঠল। কালক্ষণে কি হলো বুঝতেই চোখে পড়ল ফ্লোরের উপর ছড়িয়ে থাকা পড়া অসংখ্য খণ্ডিত কাচের টুকরো। জুয়ের ধারালো কথার ভাঁজে নিয়ন্ত্রিত হারা হলো আয়ন, যার রেস্ট টেনে নিয়ন্ত্রণ হারা হয়ে সোফার সামনে টি টেবিলের উপর থাকা ফ্লাওয়ার ভাসটা সজোরে আছাড় মারল ফ্লোরে। এতক্ষণ যাবৎ গম্ভীর মুখে বসে থাকা প্রতিটি মানুষ আতঙ্কিত চোখে আয়নের দিকে তাকাতে পুনরায় আয়ন আকস্মিকভাবে করে বসলো আরও একটা অপ্রত্যাশিত ঘটনা। জুয়ের পাশ থেকে মায়ের বাহু টেনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠে আয়ন, কেন অস্বীকার করছো বিয়েটাকে? কেন আমাকে স্বামী হিসেবে মানতে চাচ্ছ না তুমি? কেন মিথ্যে আশ্রয় নিচ্ছ নিজের বোনের সাথে মিলে আমাকে মিথ্যে বানিয়ে? সব কিছু ছেলেখেলা মনে হয় তোমার? আয়নের হঠাৎ অযাচিত আচরণে মুহূর্তে চমকে উঠে উপস্থিত সদস্যরা। আরাফ খান চমকে উঠে আয়নকে বাধা দিতে চাইলে অনাগ্রহ করে সে। মায়ের প্রতি জমানো দীর্ঘ 2 বছরের ভালোবাসাটা আয়নের হুট করে মায়া মিথ্যা বানিয়ে ফেলাতে সহ্য করতে পারছে না সে। মাত্রাতিরিক্ত অসহ্য অধৈর্যের বাইরে চলে যায়, যার রেস্টারে শান্তশিষ্ট যুবকটি অশান্ত ন্যায় হয়ে ওঠে। রাগে ক্রোধে গর্জে ওঠে মস্তিষ্ক তার, হিংস্রতা প্রকাশ পেল দু চোখে। নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে হলেও তার মায়াকে চাই মানে চাই। হৃদ নেই মায়াকে বাঁচানোর জন্য, এতে যেন মায়া আরও দুর্বল হলো। মায়া নিশ্চল ভঙ্গিতে ডুকরে কেঁদে উঠল তৎক্ষণাৎ আয়নের ভয়ে। আয়নের শক্ত দুহাতের দাবাতে নিজের নরম দুবাহু আটকে পড়ে, তাতে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে মায়া। ব্যথায় আড়ষ্ট হয়ে ডুকরে কেঁদে বলে ওঠে মায়া, আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, আমাকে ছাড়ুন। মায়ার কান্নায় উত্তেজিত হলো জুই, তৎক্ষণাৎ পাশ থেকে উঠে বাধা দিতে চাইল আয়নকে। উত্তেজনের জুই আয়নের হাত মায়ের বাহু থেকে ছাড়াতে নিলে আয়নের ভয়ঙ্কর রাগের শিকার হতে হয় জুইকেও। জুয়ের সামান্য ছোঁয়াও এই মুহূর্তে আয়নের পছন্দ হলো না। জুয়ের আয়নকে ছোঁয়ার সাথে সাথে আয়ন উল্টো হাত ঘুরে থাপ্পড় মারে জুয়ের গালে। আয়নের শক্তপোক্ত হাতে থাপ্পড়ে তাল সামলাতে না পেরে উল্টো ঘুরে সোফায় পড়ল জুই। উত্তেজনার পরিবেশ আয়নকে সামলাতে টেনে ধরল আরাফ খান। হেনা খান, মেহেরবান ফিয়া চিৎকার করে জুয়ের কাছে আসার আগে মায়া দ্রুততার সঙ্গে জুইকে আঁকড়ে ধরে নিজের বুকে। হেনা খান জুয়ের পাশে বসে তৎক্ষণাৎ মায়া ও জুই দুজনকে একত্রে নিজের বুকে চেপে ধরতে ধরতে রাগি চোখে তাকা আয়নের দিকে। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে ওঠে, তুই কি মানুষ আয়ান? মেয়েটার গায়ে হাত তুললি কেন? তুই এতটা অসভ্য হলি কিভাবে? রাগে রিরি করে উঠল আয়নের শরীরময়।
জুইকে আঘাত করেছে তাতে ন্যূনতম অপরাধ বোধ নেই আয়নের মাঝে, বরং মায়া তার বিয়েটা অস্বীকার করছে এতে যেন মস্তিষ্ক অচল হয়ে পড়ছে আয়নের। মেয়ের বান হেনা খানের কথার পৃষ্ঠেই সাথে সাথে থাপ্পড় বসায় আয়নের গায়ে। আকস্মিক ঘটনায় আবারও নিস্তব্ধ চেয়ে গেল চারিপাশে। জীবনে প্রথম তিনি সন্তানের গায়ে হাত তুলেছেন, তাও ওনার আদর্শ সন্তানের গায়ে। আজ পর্যন্ত তিনি আয়নের জন্য ন্যূনতম বিভ্রান্তিকর পরিস্থিতি বা সমালোচনার শিকার হয়নি সমাজ পরিবারের কাছে। সবসময় গর্বিত করেছে আয়ন ওনাকে। পড়াশোনা, আচার আচরণ, কাজকর্মে ছিল শ্রেষ্ঠত্ব পুরুষ। কিন্তু আজ জীবনের প্রথম যেন ওনাকে অসম্মান করলো নারীর গায়ে হাত তুলে, জুইকে সবার সামনে থাপ্পড় মেরে। মেয়েদের গায়ে হাত তুলিস, এই শিক্ষা দিয়েছিলাম তোকে? এতটা রাগ কিসের তোর, হ্যাঁ? যে নারী জাতিকে অসম্মান করলি তুই, আমরা কি তার কথা শুনেছিলাম না? সত্যি মিথ্যা যাচাই করতাম না? তাহলে অধৈর্য হচ্ছিস কেন? কিসের এত উত্তেজনা তোর, হ্যাঁ? মেয়ে দুটো ছোট, হয়তো ভয়ে বিয়েটাকে অস্বীকার করছিল, কিন্তু তুইও কি মেয়ে দুটোর মতো অবুঝ ছোট ছিলিস? পরিস্থিতি না বুঝে না শুনি কেন হাইপার হচ্ছিস? পাশ থেকে এগিয়ে আসেন আয়নের বাবা নাহিদ চৌধুরী। আয়নের উদ্দেশ্যে অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, তোমার মা ঠিক বলছো অয়ন, আগে পরিস্থিতি বুঝো, কারণ তোমাদের কথাবার্তা সব কিছুই আমাদের কাছে এলোমেলো লাগছে। তুমি বলছো গ্রামবাসী তোমাকে মায়ার নাম বলে বিয়ে পড়িয়েছে, আর মায়া জুই বলছে ওদেরকে গ্রামবাসী জুইকে আর তোমার নাম বলে বিয়ে পড়িয়েছে। এমনটাও তো হতে পারে তোমরা দুই পক্ষই সত্যি বলছো, তোমাকে কোনো ফাঁদে খেলা হয়েছে সেদিন রাতে। মায়ের থাপ্পড় আর বাবার কথায় শান্ত হলো আয়ন। নাহিদ চৌধুরীর কথাগুলো আয়নের মস্তিষ্কে টনক করতে চমকিত হলো সে। ধরে আসা গলায় বলল আয়ন। মানে? আরাফ খান আয়নের বাহু চেয়ে সোজা হয়ে দাঁড়ায়। ওনার মস্তিষ্কে জুড়ে বিচরণ করছে বেশ কিছু চিন্তা ভাবনা। যদি সেগুলো সত্য হয় তো আয়নকে থামাবার নয়। তিনি মনে মনে বেশ কয়েকবার আল্লাহকে স্মরণ করে নিল। পরিস্থিতি মোকাবেলা করার জন্য ধৈর্য ধারণ ক্ষমতা আয়নকে দেওয়ার জন্য দোয়া করলো। ততক্ষণে সামনে থেকে কারো গমগম পায়ে শব্দ ভেসে আসলো কানে। উপস্থিত সকলেই মনোযোগ নষ্ট হতে চোখ ঘুরিয়ে তাকায় ড্রয়িং রুমের মেন দরজার দিকে। মুহূর্তে চোখ পড়ল হৃদ অন্তদেশ গম্ভীর মুখখানা, সাথে তীক্ষ্ণ প্রহরের দৃষ্টি। কান থেকে ফোন নামিয়ে হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে উপস্থিত সদস্যদের পরখ করে নিল এক পলক। বাম হাতের ঘড়িটা দেখে নিয়ে পুনরায় তাকায় সামনের দিকে। জুই মায়াকে হেনা খানের বুকে আছড়ে পড়ে কাঁদতে দেখে কপাল কুঁচকে আসে হৃদের। পরিস্থিতিটা তীক্ষ্ণ প্রখরে রেখে গলা ছেড়ে ডেকে উঠল হৃদ মায়াকে হৃদ বলে। মায়া হৃদের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ হেনা খানের বুক থেকে মাথা উঠে অশ্রুসিক্ত ভেজা চোখে হৃদের দিকে তাকাতেই হৃদ পুনরায় বেপরোয়া ভঙ্গিতে আদর্শ স্বরূপ মায়াকে বলে উঠল, স্বামী বড্ড ক্লান্ত তোমার, অফিস করে এসেছে মাত্র। যাও, আদর্শ বউয়ের মতো ঝটফট স্বামীর জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। হৃদ বলতে দেরি, মায়া উঠতে দেরি নয়। সবার চমকানো ভড়কানো দৃষ্টি উপেক্ষা করলো শুধু হৃদের আদর্শে। হৃদের বাধ্যগত বউ হয়ে ধীরস্থে চলে গেল সবার সামনে দিয়ে কিচেন রুমের দিকে। মায়া যেতে হৃদের সবার দিকে এক পলক তাকায়। প্রত্যেকেই হতবাক দৃষ্টি দেখে পুনরায় গলা ছেড়ে ডাকলো আসিফকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে আসিফ হাজির হলো সেখানটায় দুটো ফাইল নিয়ে। হৃদ ফাইলগুলো হাতে নিল না আসিফকে যেতে বলল। আসিফ ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল হৃদের পাশে। নিজের গায়ে কালো কোটটি টেনে খুলে হাত বাড়িয়ে আসিফের কাছে দিল। এক হাত দিয়ে অন্য হাতের হাতা ফোল্ড করে কোনোই অবধি তুলতে তুলতে বলে উঠল হৃদ, তোর বুদ্ধির বিকাশ ঘটাতে হবে আয়ন। তোর থেকে বুঝতে না আমার অবুঝ বউ, সবের একদম আদর্শ বউসে, আমার বাধ্যগত বউ। আচ্ছা যাই হোক, এখন কথা হলো তুই আমার বউকে বিভ্রান্ত করছিস, আপত্তিকর পরিস্থিতিতে ফেলছিস সবার সামনে, যেটা স্বামী হিসেবে আমার কাম্য নয়। আমি ভালো না সেটা সবাই জানে, তাই খারাপ হলে সেটা নতুন দেখাবে না। এখন তুই বল, তুই কি চাস? তোর বুদ্ধি বিকাশকে আমি ঘটাবো, নাকি তুই নিজ থেকে প্রকাশিত হবি বিকট মস্তিষ্ক নিয়ে? কোনটা? মায়ার আচরণ। হৃদের মুখে বারবার মায়াকে বউ বলে সম্বোধন করাটা ছিল উত্তেজনা পরিবেশটায় তুমুল বজ্রপাতের মতো। প্রত্যেকের মাথা যেন আকাশ ভেঙে পড়ল হৃদ মায়ার আচরণ ও কথায়। অবিশ্বাসের ন্যায় তবদা খেয়ে তাকিয়ে রইল হৃদের দিকে। আয়ন দু হাতে মুষ্টিবদ্ধ করে রাগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, শাট আপ হৃদ, একদম বাজে কথা বলবে না মায়াকে ঘিরে। কিসের বউ তোর মায়া? তোর কি মনে হয় হৃদ তোর হেয়ালে ভঙ্গিতে আসি আমি? আয়নের কথায় বিরক্তির ভাঁজ পড়ল হৃদের কপালে। বিরক্তির জেদ টেনে বলে উঠল, মুখস্থবিদ্যা পড়ে ডাক্তারি পাস করেছিস নাকি বুদ্ধিও খাটিয়েছিলে কখনো সে পড়াশোনায়? আচ্ছা, একটা মাইয়া মানুষের মতো বুঝতে হবে এখন আমি তোকে। টান টান উত্তেজিত পরিস্থিতি, হৃদের খাপছাড়া কথাগুলো ছিল গোলক ধাঁধার ন্যায় সবার কাছে। আয়ন রাগে কটমট করতেই পাশ থেকে অধৈর্য গলায় আওড়ায় হেনা খান জুইকে জড়িয়ে নিয়ে। রিক, হিয়ালি করছিস কেন আমাদের সাথে?
তোর কিছু বলার থাকলে দ্রুত বল আমাদের। শুধু শুধু কেন আমাদের এমন গোলক ধাঁধায় ফেলছিস? দেখছিস না সবাই এমনিতেই কতটা টেনশনে পড়ে আছে, নতুন করে কেন টেনশন বাড়াচ্ছিস সবার তুই? হেনা খানের কথায় সম্মতি জানান আরাফ খানও। তিনি হৃদকে উদ্দেশ্য করে বলেন, তোর দাদি ঠিক বলেছে রিদ, প্লিজ হেয়ালি করিস না। সবাই এমনিতেই টেনশনে আছে অনেক। তাছাড়া তোর সাথে তো মায়ের বৈবাহিক সম্পর্কটা নেই। তুই নিজেই বিয়েটা বাতিল করেছিস 2 বছর আগে। তাহলে এখন কেন তুই মায়াকে বউ বলে দাবি করছিস? হৃদের সোজা সাপটা উত্তর। বউকে বউ বলবো না তো কি বলবো? আর ভাবি বলতে পারি, খারাপ যাবে না বিষয়টি। তাছাড়া যেভাবে বিয়েটা বাতিল করেছিলাম ঠিক সেইভাবেই কাগজগুলো উঠে নিয়েছিলাম 2 বছর আগে। আমার জন্মসূত্রের কাউকে কি আমি কাগজের সূত্রে ছেড়ে দিতে পারি? পারি না। তাই আমিও ছাড়িনি বউকে কোনো কালে। প্রথম থেকে বউ ছিল সে আমার। দ্বিতীয়ত যে প্রশ্নের উত্তর আয়ন আমার বউ থেকে খোঁজ করছিল এতক্ষণ যাবৎ ধরে, সে প্রশ্নের উত্তর আয়ন নিজেই পেয়ে যেত শুধু একটি বিচক্ষণতা কাজে লাগালেই। আয়নের বউকে সেটার কাবির নামে চোখ বোড়ালে পেয়ে যেত বউয়ের নামটা। পরিস্থিতি এই পর্যন্ত আসতোই না। সেদিন রাতে আয়নকে কাবির নামের একটা কাগজ দেওয়া হয়েছিল, যেটা এখনো অবধি ওর গাড়ির ড্রয়ারে অযত্নে পড়ে আছে। যাই হোক, তোকে আরও একটু সহজ করে দিই। তোর বউয়ের নামের জায়গায় জুইয়ের নামটা আছে। চাইলে কাবির নামের কাগজটা একবার চেক করে নিতে পারিস। আসিফের কাছে তোর কাবির নামের একটা কপি আছে। হৃদ কথাগুলো বলতে বলতে হাত বাড়িয়ে আসিফ থেকে আয়নের কাবিননামা কাগজপত্রগুলো নেয়। জায়গায় দাঁড়িয়ে থেকে আয়নের দিকে বাড়িয়ে দিতে আয়ন দূরে দূরে বুকে এগিয়ে এসে কাপা কাপা হাতে হৃদ থেকে কাবিননামার কাগজটি নিয়ে পাত্রীর নামের জায়গায় চেক করতেই চোখে পড়ল জুয়ের নামটি। আয়নের গোটা দুনিয়া থমকে যায়। স্তব্ধ নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়তে আরাফ খান, নাহিদ চৌধুরী, মেহেরবান ও হেনা খান জুইকে ফিহার কাছে দিয়ে এগিয়ে আসলো আয়নের কাছে কাবিননামা চেক করতে। একে একে সকলে কাবিননামার কাগজটিতে চোখ বুলাতে স্তব্ধ নির্বাক হয়ে যায়। আয়নের এবার সম্পূর্ণ বিষয়টি একে একে পরিষ্কার হতে লাগলো। বুঝতে পারলো সেদিন রাতে যা হয়েছিল সবকিছু একটা সাজানো গোছানো ষড়যন্ত্র ছিল। আয়ন দুহাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংযম করার চেষ্টা করলো। নাক মুখ শক্ত করে হৃদকে উদ্দেশ্য করে বলল, সবকিছু তুই করেছিস তাই না? আয়নের হঠাৎ কথায় চমকানো ভঙ্গিতে তাকায় সবাই হৃদের দিকে। প্রত্যেকের মস্তিষ্কের একটার পর একটা প্রশ্নের জট পাকিয়ে যাচ্ছে তীব্রভাবে। সবাই মাথায় শুধু একটাই প্রশ্ন, হৃদ তো সেদিন আয়নদের সাথে গ্রামে ছিল না, তাহলে সে কিভাবে এত নিখুঁতভাবে সবকিছুর বর্ণনা করছে দুপক্ষের দিকগুলো? যেখানে আয়ন নিজেই জানে না কাবিননামায় কি আছে, সেখানে হৃদের কাছে কিভাবে কাবিননামার আসল কাগজটা গেল? সবচেয়ে বড় কথা হলো এখনো অবধি তো কেউ হৃদকে জানায়নি আসলে এখানে কি নিয়ে সমালোচনা হচ্ছে, বা আয়ন মায়ের বিয়ে নিয়ে তারা কথা বলছিল এতক্ষণ ধরে। তাহলে হৃদ কিভাবে এতটা নিখুঁতভাবে বিশ্লেষণ করছে সবকিছু? প্রশ্ন তাকালো অনেক সবার মাথায়। হৃদ উত্তর করলো না একটাও, বরং বাম হাতে নিজের গলার টাই ঢিল করে পকেটে দুহাত গজিয়ে একটা ভ্রু উঁচু করে পাল্টা প্রশ্ন করলো আয়নকে হৃদ। কোনো সন্দেহ আছে তোর তাতে? হৃদের কথা যেন বজ্রপাত হলো আয়ন সহ সকলের মাথায়। আয়ন নিজের রাগ নিবারণ করতে না পেরে সঙ্গে সঙ্গে হৃদের কলার চেপে ধরে শক্ত হাতে দাঁতে দাঁত পিষে বলে ওঠে আয়ন, কেন করলি এমনটা আমার সাথে? সবকিছু ছেলে খেলা মনে হয়? আমার ভালোবাসা নিয়ে তোকে খেলতে দিব ভেবেছিস? এত সহজে ছেড়ে দিব সবকিছু আমি? শান্ত থাকি তার মানে এই না আমি কিছু করতে জানি না। সবকিছু ধ্বংস করে দিব যদি আমি আমার ভালোবাসা না পাই। তোকে ডিঙ্গিয়ে হলেও নিজের ভালোবাসা আদায় করে নিব আমি। তারপরও এক চুল ছাড়া দেব না কোনো কিছুতে হৃদ। আয়নের আচরণ উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে এগিয়ে আসে আয়নকে হৃদ থেকে ছাড়ানোর জন্য। ব্যর্থ হলো হৃদ থেকে আয়নকে ছাড়াতে, বরং আয়নের অহংকারে দমে যায় সবাই। বরং দমল না হৃদ, প্রচন্ড বিরক্তিতে তিক্ততা গলা ঝাড়ল আয়নকে। আমার গরম লাগছে। তোর কি দাঁড়া আয়ন, ঘেঁষাঘেঁষি করছিস কেন? হৃদের খাপছাড়া কথায় আরো তেতে উঠল আয়ন। হৃদের শার্টের কলার আরো শক্ত করে ইউ বলে আরো কিছু বলতে নিবে তার আগেই থামতে আয়নকে। তার ভালোবাসার মানুষটি হৃদকে ঘিরে ব্যাকুলতা ছটফটাতা চোখে বিঁধল আয়নের। আয়ন চমকে উঠে হৃদের বুকের দিকে তাকাতেই চোখে পড়ল মায়ের ডুকুরে কেঁদে ওঠা মুখটা। আয়নের সমস্ত কাঁপিয়ে কেঁপে উঠল মায়া তীব্র আর্তনাদ ধ্বনি শুনে। মায়া নিজের দু হাতে হৃদের কোমর জড়িয়ে ধরে, হৃদের বুকে নিজের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠে তীব্র আর্তনাদ করছে আয়নের কাছে হৃদকে বাঁচানোর জন্যে। ভাইয়া প্লিজ ওনাকে মারবেন না, উনি কিছু করেনি, উনি কিছু জানে না তো। আমি বলিনি কিছু, আর বলবো না, সত্যি বলছি। তারপরও আপনি ওনাকে মারবেন না, প্লিজ ওনাকে ছেড়ে দিন না ভাইয়া, ওনার কষ্ট হচ্ছে তো, উনি ব্যথা পাচ্ছেন।
কথাগুলো বলতে বলতে আরও শক্ত করে আঁকড়ে ধরল মায়া হৃদকে। নাক মুখ চেপে গেল হৃদের বুকের ভেতর। হৃদের জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেই চোখে পড়েছিল আয়ন হৃদের কলার চেপে দাঁড়িয়ে আছে মারার জন্যে। আর এতেই যেন সমস্ত দুনিয়া থেমে যায় মায়ার। হৃদের সামান্য আঘাত সহনীয় নয় মায়ার কাছে, তাই হৃদকে আয়ন থেকে বাঁচানোর জন্য পানির গ্লাস ফেলে দৌড়ে গিয়ে জাপটে ধরে হৃদকে। আকস্মিক ঘটনায় কয়েক সেকেন্ডের জন্য আয়ন থমকে গেলেও মায়ের পরপর কথাগুলো হৃদকে নিয়ে। সেগুলো ছিল আয়নের জন্য স্তব্ধতা। হৃদ মায়ের ভয়টা বুঝতে পেরে ততটাই শীতল হয় মায়ের প্রতি, যতটা বিরক্ত সে আয়নের প্রতি ছিল। হৃদ নিজের আদুরে ডান হাত মায়ের মাথায় বুলিয়ে মাকে সান্ত্বনা দিতে আয়ন পুনরায় হৃদের কলার টেনে ধরে মায়াকে ছোঁয়া থেকে বিরত রাখতে। আয়নের হঠাৎ টানে হৃদ তাল সামলাতে না পেরে মায়া নিয়ে আয়নের দিকে ঝুঁকে যেতে হৃদ তৎক্ষণাৎ মায়ের পিঠে জড়িয়ে ধরে নিজের দু হাতে, যাতে আয়নের শরীরের সাথে মায়ের পিঠ স্পর্শ না লাগে। হলো তাই। মায়ের পিঠ নয় বরং হৃদের হাত স্পর্শ বাজলো আয়নের পেটের সাথে। এবার তেতে উঠল হৃদ। এতক্ষণ যাবৎ নিজের পরিবার বলে সে চুপ ছিল আয়নকে কিছু করার থেকে। নিজের পরিবারের সাথে ঝামেলা করতে চায় না বলে শান্ত মস্তিষ্কের বিষয়টা হ্যান্ডেল করতে চেয়েছিল, কিন্তু এখন আয়নের পাগলামোটা বেশি বেশি মনে হচ্ছে। তাছাড়া তার বউ ভয় পাচ্ছে পরিস্থিতিটাকে নিয়ে। হৃদ রাগান্বিত চোখ তুলে তাকায় আয়নের দিকে। এক হাতে মাকে আঁকড়ে রেখে হৃদ অন্য হাতে আয়নের বুক বরাবর ধাক্কা দিতে দিতে রাগী কণ্ঠে বলে, মরার পাকটা গুজিয়েছে তোর, দেখছিস না আমার বউ ভয় পাচ্ছে, দূরে যা। হৃদের ধাক্কা 2 কদম পিছিয়ে গেল আয়ন, তবে শান্ত থাকলো না। রাগান্বিত ভঙ্গিতে হৃদের দিকে তেড়ে আসতে মায়া হৃদকে জাপটে ধরা অবস্থায় হৃদকে নিয়ে 2 কদম সরে গেল। হৃদ কিছু বলবেন বা করবে তার আগে 2 হাত মেলে দিয়ে হৃদের সামনে দাঁড়িয়ে পড়ে মায়া আয়নের মুখোমুখি। 2 চোখ ভর্তি আতঙ্কের জল। মায়ের ছোট দেহ আয়ন হৃদের বুক বরাবর। তারপরও ছোট মায়ার হৃদকে বাঁচার দরুন ব্যাকুলতা ঘরভর্তি মানুষের সামনে। স্তব্ধতার ন্যায় এক একটি মানুষ পাথর মূর্তি হয়ে ঠাই জায়গায় দাঁড়িয়ে, চোখে মুখে বিস্ফোলা হতভম্ব ভাব। মায়ার দৃষ্টিতে ভিড় করলো না কারো সেই চাহনি বা আয়নের হৃদয় ভাঙনের বিষয়টি। যেটি এফেক্ট করলো সেটি হলো হৃদকে বাঁচাতে হবে আয়ন থেকে। তাই যতটা উত্তেজিত ভঙ্গিতে হৃদকে ছেড়ে ঘুরে দাঁড়ালো, ঠিক ততটাই কাতর গলায় অনুনয় করলো মায়া আয়নের কাছে হৃদের জন্য। তৎক্ষণাৎ বলে উঠল, ভাইয়া প্লিজ মারবেন না ওনাকে, প্লিজ। উনি কি করেছে আপনার সাথে? আপনি কেন ওনাকে মারতে নিচ্ছেন বারবার? উনি কি আপনার থেকে কিছু নিয়েছে? নিয়ে থাকলে আমি ওনাকে বলে আপনার জিনিস আপনাকে ফেরত দিয়ে দিব। তারপরও আপনি ওনাকে মারবেন না প্লিজ। মায়ের কথা শেষ হলো না তার আগে প্রচন্ড তিক্ততার গলা ঝরল হৃদ মায়ের পিছন থেকে। মায়া পিঠ হৃদের পেটের সাথে মিশে থাকা অবস্থায় হৃদ তিক্ত মেজাজে বলল, দেব না আমি আমার জিনিস, ওকে। হৃদের কথায় মায়া ভয়াত্ম দৃষ্টি বিলায় আয়নের শক্ত থাকা মুখের দিকে। কান্না ভিজে গলায় মায়া হৃদকে উপেক্ষা করে আয়নের দিকে তাকিয়ে পুনরায় আগের ন্যায় বলে, ওনার কথা বিশ্বাস করবেন না ভাইয়া, আমি বলছি তো ওনার থেকে আপনাকে আপনার জিনিস ফেরত নিয়ে। মায়ের কথা শেষ করার আগে হৃদ প্রচন্ড বিরক্তি মায়ের বাহু টেনে নিজের দিকে ঘোরাতে ঘোরাতে বলল, পাকামো করবো না একদম, বলছি না দেব না আমি আমার জিনিস কাউকে। হৃদ কথাগুলো বলতে বলতেই থেমে যায় মায়ার নাকের দিকে তাকিয়ে। নাক ফুলের ফুটেও বেয়ে রক্ত ঠোঁট অবধি লাল হয়ে আছে। উত্তেজনার মায়া এতক্ষণ যাবৎ হৃদের শার্টের মধ্যে নিজের নাক ঘষা মজা করায় অসাবধানতার কারণে হৃদের শার্টের বোতামে মায়ের নাকফুল ভিজে রক্ত গড়িয়ে পড়ল নাক বেয়ে ঠোঁট পর্যন্ত। হৃদের শার্টের বুকের অংশ মায়ের রক্তে দাগ লাগানো। হৃদ কপাল কুঁচকে নিজের বুকের উপর রক্তের দাগটা দেখে নিয়ে চোখ তুলে তাকায় মায়ের নাকের দিকে। আজলে নিজের 2 হাতে ভাজে মায়ের নরম তুলতুলে গাল দুটো আঁকড়ে ধরে হৃদ মায়ের রক্তাক্ত নাকটা উঁচিয়ে দেখতে দেখতে বলল, বলছি নাকফুল পরা দরকার নেই, বারের একটা নাকফুলের জন্য একটা জায়গায় 2-2 বার ব্যথা পাইছ। উফ, অসহ্য। কান্না বন্ধ করো, বিরক্ত লাগছে আমার। দেখি নাকটা বেশি ব্যথা লাগছে আবার। মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানায়, যার অর্থ না বেশি লাগছে না তার। তবে মায়া আর চোখে একবার পরিবারের সবাইকে দেখে নিল ভয়ার্ত দৃষ্টিতে। সবাই তাদের দিকে তাকানো হতবাক দৃষ্টিতে। নাকে ব্যথা মায়াকে এই মুহূর্তে কাবু করতে পারছে না, যতটা না মায়ের ছোট মনের ব্যথায় কাবু হয়ে আছে হৃদের জন্য। মায়ের বাকিয়ে যাওয়া ফেসটা হৃদ পুনরায় নিজের সামনে সোজা করে ধরল। অতি সূক্ষ্ম দৃষ্টিতে মায়ের নাকে 4-5টা টিস্যু ঘুরিয়ে মুছে দিল আলতো ফু দিয়ে। উত্তেজিত পরিস্থিতিতে হৃদের এমন খামখেয়ালি ভাবটা মেনে নিতে পারেনি আয়ন। হৃদয় ভাঙ্গনের দহনে আগুন ধরাতে চাচ্ছে সবকিছুতে, বিধ্বস্ত ধ্বংস পরিণত করতে চাচ্ছে সবকিছু। আয়ন রাগান্বিত ভঙ্গিতে 2 হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করতেই যেন হৃদ বুঝলো আয়নের ভিতরে জ্বলে ওঠা দহনের আগুনটাকে। তাই মায়ের নাকের রক্তটা পরিষ্কার করে টিস্যু ফেরতে ফেরতে চোখ তুলে তাকায় আয়নের দিকে হৃদ। অত্যন্ত সুচালো ঠান্ডা গলায় হুমকি বার্তা স্বরূপ বলল,
আপাতত ঝামেলা চাচ্ছি না আমি আয়ন। তুই সব প্রশ্নের উত্তর দিব, তবে এই মুহূর্তে চুপ থাকতে হবে তোকে। বউ আমার তোকে ভয় পাচ্ছে ভীষণ। সেই সাথে নাকে আঘাতও পেয়েছে, তাই মন মাঝে দুটোই খারাপ হয়ে আছে আমার। এখন ঝামেলা করবি তো ঝামেলা বাড়বে। আগে আমার অবুঝ কাউকে শান্ত করো নেই, তারপরও তোকেও শান্ত করব। বউর সঙ্গে ঝামেলা চাচ্ছি না, আমার বউ ছোট মানুষ, এসবে ভয় পাচ্ছে। দাদা ভাই, তুমি আয়নকে আপাতত সামলাও। আমার মনে হয় না ওর মাথায় আমার কোনো কথা ঢুকছে। যদিও আমার বউয়ের সামনে সিন ক্রিয়েট করে, তাহলে আমি মনে হয় না শান্ত থাকতে পারবো। তাই বলছি দাদা ভাই, টেল হিম জাস্ট ওয়েট ফর 2 minutes। হৃদ কথাগুলো বলতে বলতেই মনোযোগী হয় মায়াতে। আরাফ খান দ্রুততার ন্যায় আয়নকে আটকালো। আপাতত সবকিছুই সবার মাথার উপর দিয়ে যাচ্ছে। হৃদের মায়াকে নিয়ে ছোট থেকে ছোট বিষয়ে যত্নশীল হওয়াটা, সাথে মায়ার হৃদের প্রতি অস্বাভাবিক পাগলামও প্রকাশ করছে দুজন একে অপরের প্রতি কতটা ডুবে আছে, যতটা হয়তো উপস্থিত কেউ কল্পনা করতে পারবে না। আরাফ খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রইলেন সবার মতো করে। আপাতত তিনিও জানতে চায় হৃদের পর কি বলে। তিনি পুনরায় পূর্ণ দৃষ্টি ফেলে হৃদ মায়ার দিকে। তখন হৃদ আদুরে হাতে মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে জয়কে নিয়ে নিজের রুমে যেতে। হৃদের আদর্শে মায়া নড়ে চড়ে আর চোখে আয়নের রাগান্বিত ফেসটা দেখেনি নাকচ করতে চাইলো হৃদের সামনে। তার ধারণা সে চলে গেলে আবারও আয়ন তার মিস্টার ভিলেনকে মারতে চাইবে। তখন যদি মায়া বাঁচানোর জন্য না থাকে তাহলে ভীষণ কষ্ট পাবে তার মিস্টার ভিলেন। না, সে কিছুতে চায় না এমন হোক, আর না সে চায় তার মিস্টার ভিলেনকে কেউ আঘাত করুক। কিন্তু মায়া কিছুতেই পেরে উঠল না হৃদের ধমকের সাথে। চোখ মুখ অন্ধকার করে কাঁদতে কাঁদতে জুইকে নিয়ে চলে যায় নিজের রুমে। প্রচণ্ড কান্নায় টইটুম্বর দুই বোন দরজার কুণ্ডি লাগিয়ে কাঁদতে বসে। মায়া যেতেই গা ঝেড়ে গলায় টাই খুলে আসিফের হাতে দিল হৃদ। শার্টের উপরের বোতাম দুটো পরপর খুলে উন্মুক্ত করলো নিজের গলদেশ। গুটানো হাত দুটো আরও একটু টেনে গুটিয়ে নিতে নিতে বলল, তো শুরু করতো সব প্রশ্নের ভান্ডার। হৃদের খাপছাড়া আচরণে বহিঃপ্রকাশে আয়নের বিন্দুমাত্র হেলদেল হলো না, বরং সে জানতো হৃদ এমন কিছুই বলবে তাকে। আয়ন আগের ন্যায় চোখ মুখ শক্ত করে বলে, কেন করেছিলে এমনটা? গ্রামবাসীর সবাই তোর লোক ছিল, তাই না? আয়নের প্রশ্নে দায়সারা ভাব এ উত্তর দিল হৃদ। অবভিয়াসলি। তোর কি মনে হয় বর্তমান যুগে এসেও সে আগেকার মতন ব্ল্যাক মাইন্ড আছে নাকি কারো, যে ছেলে মেয়েকে দেখলে ধরে বেঁধে বিয়ে দিবে? এমনটা নেই। যুগ বদলাইছে, সে সাথে মানুষের মাইন্ডও। নিজের খেয়ে পরে কেউ নিজের পকেটের টাকা খরচ করে এখন মানুষজন অন্যকে ধরে বেঁধে বিয়ে দেয় না, বরং ছেলে মেয়ে দেখলে ধরে বেঁধে ফাঁদে ফেলে টাকা উসুল করতে চায়। এখন তো সাদা সিধা মাইন্ডে আমার ক্রিমিনাল কেসটা ধরতে পারলো, তার জন্য আমি অবশ্য খানিকটা অবাক হয়েছিলাম। তোকে আমি বোকা ভাবি কখনো, কিন্তু তুই বোকার মতোই কাজ করে ফেললি। যাই হোক, মূল কথা আসে। সেদিন রাতে তোর সামনে উপস্থিত থাকা প্রতিটা সদস্য, ছোট থেকে বড়, বাচ্চা কাচ্চা, জোয়ান বৃদ্ধ মহিলা, প্রতিটা মানুষ ছিল আমার লোক। পুরো এলাকাবাসীকে ঘুষ দেওয়া হয়েছিল বিশাল। হসপিটাল, রাস্তায়, বিদ্যালয় এসব বানানোর চুক্তি করা হয়েছিল তাদের সাথে আমাদের লোকে, যেটা পেয়েও গেছে ইতিমধ্যে। তুই সকল তথ্য আগে থেকে দেওয়া ছিল তাদের হাতে। তোর যাতে সন্দেহ না হয় সেজন্য আমার বইয়ের নাম তোকে শোনানো হয়েছিল প্রকাশ্যে কবুল বলার সময়। তবে ঠিক তার সাথে সাথে নিঃস্বরের গ্রামের দুজন সাক্ষীকে রেখে জুইয়ের নামটা শোনানো হয়েছিল তাদের। তুই অন্যমনস্ক থাকায় হয়তো লক্ষ্য করিস নাই। এবার কাবির নামায় তোর সাইনটা নেওয়া হয় যাতে জুইয়ের নামটা তোর চোখে না পড়ে। দ্বিতীয়ত, তোকে বিয়ের আগ পর্যন্ত আটকে রাখার কারণ হলো যাতে তুই বুঝতে না পারিস আসলে তোর বিয়েটা কার সাথে হচ্ছে। কারণ ভেতর আমার বউয়ের কাছে গেলে কথা বলে বুঝে যেতে আসলে তোকে জুইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য গ্রামবাসী ফাঁদ পেতেছে, তাই কৌশলে সবটা আগেই করে নেওয়া হয়েছিল। তৃতীয়, তোর চোখ এটা কেন পড়লো না যে জুই কেন সেদিন আঘাত পেল, আমার বউ কেন পেল না? ভালো করে লক্ষ্য করলে দেখতে পারতে সেদিন ছেলেগুলো জুইকে টানছিল, আমার বউকে না। উল্টা আমার বউ তার বোনকে বাঁচানোর জন্য জুইয়ের হাত ধরে টানাটানি করছিল। হৃদের কথা শেষ হবার আগেই পুনরায় হৃদের শার্টের কলার চেপে ধরল আয়ন। রাগে আয়নের নিজের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে, তাই হৃদের কথাগুলোই সহজে মেনে নিতে পারছে না, পারার কথাও না। হৃদের দেওয়া আঘাতটাও বড়, ছলনাটাও বড় ছিল আয়নের জন্য, যা আয়ন নিতে পারছে না। রাগান্বিত আয়ন হৃদের শার্টের কলার চেপে দক্ষ হাতে আঘাত করতে নিবে, তার আগে আরাফ খান ও নাহিদ চৌধুরী আয়নের বাহু টেনে জাপটে ধরে ছাড়ানোর চেষ্টা করলো পরপর। উত্তেজিত পরিস্থিতিতে হিনা খান মেহেরবানও পিছিয়ে নেই, আয়নকে থামানোর চেষ্টা করছে। একটা সময় সবার তুমুল চিৎকার চেঁচামেচি শব্দে খানবাড়ির ড্রয়িং রুমে রমনা রমণীর উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বাড়ির সকল কাজের লোক দাঁড়ানো, কিচেন রুমের সামনে জড়সড় হয়ে কম্পিত ভঙ্গিতে। হৃদের শান্ত ভঙ্গিতে যেন অশান্ত ন্যায় বিরক্ত হলো এবার।
আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা মোটেও পছন্দ হচ্ছে না তার। আয়ন পরিবারের একজন বলে এতক্ষণ যাবৎ শান্ত মস্তিষ্কের হ্যান্ডেল করতে চাইছিল বিষয়টি, কিন্তু আয়নের বারবার শার্টের কলার চেপে ধরাটা যেন হৃদ অশান্ত বিরক্তিতে পরিণত হচ্ছে। প্রচণ্ড বিরক্তিতে অতিষ্ঠ হৃদ এবারও শক্ত হাতে টেনে আয়নের হাত থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে আয়নের বুক বরাবর এক হাতে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয় হৃদ। কুচকানো শার্টের কলার টেনে সোজা করতে করতে বিরক্তির সহিত হৃদ আয়নকে বলে ওঠে, বারবার ঘেঁচাঘেঁচি করে গায়ের উপর উঠছিস কেন তুই? দূর থেকে কথা বলতে পারিস না? কবে থেকে মেয়েলে সব বলতে শুরু করেছিস? ছেলে হয়ে ঘেঁচাঘেঁচি? আচ্ছা, হৃদের পর পর খাপছাড়া কথা আয়ন নিজের লাল লাল হিংস্র চোখ হৃদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুই আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস হৃদ। আমার মন, আমার মাইন্ড, আমার ভালোবাসা নিয়ে তুই সর্বোচ্চভাবে ক্রিমিনাল মাইন্ডে খেলেছিস। তোর কি মনে হয় আমি চুপ থাকবো? আমার জীবন নিয়ে খেলতে দেবো তোকে আমি? এত সহজ সব কিছু? হৃদ চোখ মুখ বিরক্তিতে কুচকে অতিষ্ঠ গলায় বলল আয়নকে, তুই কি পাগল? মাথায় সমস্যা আছে তোর? আমার বিয়ে করা বউকে তোর কাছে কোন দুঃখের বিয়ে দেবো আমি, যেখানে আমি শারীরিক, মানসিক, আর্থিক সকল দিক থেকে ফিট অ্যান্ড ফাইন? লোকায়ন, আমার কথা শেষ হয় নাই। প্রথমত আমাদের বিয়েটা সেদিন বাতিল হয়নি। কিছু কারণবশত বউর সাথে রাগ করে বিয়ে বাতিলের কাগজপত্র পাঠিয়েছিলাম। দাদাভাই সাইন করিয়ে কোর্টে জমা করলো, আমি পরে লোক দিয়ে উঠিয়ে নেই। দ্বিতীয়ত বিয়েটা আমার ধর্মীয় মোতাবেক হয়েছিল ছোটবেলায়, সেখানে কোনোরূপ বিয়ের রেজিস্ট্রি পেপার হয়নি। তাই আমি কাগজ সূত্রে অন্য কোনো সূত্রে তালাক দিচ্ছি এই কথাটি উল্লেখ করিনি বিয়ে বাতিলের সময়। কাগজে শুধু লেখা ছিল যে আইনগতভাবে আমি আমার বাল্য বিয়েটাকে ক্যান্সেল করছি, ব্যাস। এই তার কাগজপত্র, চেক করে দেখ। হৃদ কথা বলতে বলতে আয়নের দিকে কিছু কাগজ এগিয়ে দেয়। কাপা কাপা হাতে আয়ন কাগজগুলোতে চোখ বুলায়। মুহূর্তেই বুক কেঁপে উঠল তার। হৃদ যা বলেছে সবটাই গুটি অক্ষরে কাগজে লেখা আছে। আয়নের সাথে সাথে উপস্থিত বাকিরাও একে একে হৃদের দেওয়া কাগজপত্রে চোখ বুলালো। হৃদ সবাইকে উপেক্ষা করে পুনরায় আয়নের উদ্দেশ্যে বলল, লোকায়ন, ধর্মের পার্ট কিন্তু আমি জানি কিছুটা। ধর্মীয় মোতাবেক তালাক কখনো হয়নি আমাদের, মূলত আমিই দেইনি। এখন আমি স্বামী হয়ে বউকে কিভাবে দ্বিতীয় বিয়ে দিব তুই আমার বোঝা? ওয়েট, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। নে ধর, এই পেপারগুলো চেক কর, একটু মনোযোগ সহকারে করবি, কেমন? নে ধর। হৃদ আয়নের দিকে এবার আরো বেশ কিছু কাগজপত্র এগিয়ে দিল। আয়ন সময় নিয়ে একটা একটা করে চেক করতেই মাত্রাতিরিক্ত চমকালো। উত্তেজিত ভঙ্গিতে একটার পর একটা পেপার উল্টিয়ে দেখতে দেখতে বলল, মানে এইসব কি হৃদ? আয়নের উত্তেজনায় হৃদের কাছে দারুণ লাগলো। হৃদ দুপা হালকা ফাঁক করে স্ট্রং হয়ে দাঁড়ায় আয়নের সামনে। পকেটে দুহাত গজাতে গজাতে বলতে শুরু করলো, আমার দ্বিতীয় বিয়ের কাবিননামা কিছু শর্ত সাপেক্ষে নোটিশনামা, যেখানে গুটি হাতে স্বাক্ষর করেছে আমার আদর্শ বউ। কাবিননামায় দেনমোহর হিসেবে রয়েছে আমার সম্পত্তির 30% আমার বউয়ের নামে। সহজ ভাষায় বলতে গেলে আমি আমার বাপদাদের জন্মসূত্রে যে সকল সম্পত্তির, প্রপার্টি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স পাবো সেই সবটাই আমি স্বেচ্ছায় আমার বউয়ের নামে ট্রান্সফার করলাম। আমার হালাল সম্পত্তি বলতে আমার বাপদাদার থেকে পাওয়া জন্মসূত্রের সম্পত্তিটাই ছিল, সেটা আমার হালাল বউয়ের জন্য হালাল দেনমোহর হিসেবে দিলাম। বাকি রইল আমার 70% সম্পত্তির, সেটা হলো আমার নিজস্ব হারাম টাকার পাহাড়ে বানানো কালো টাকা, বুঝিস তো? সেটাই। এবার আসি মূল শর্তে। এই যে বউকে ফ্রিতে এত কিছু দিলাম, সেটা কিন্তু মোটেও এমনি এমনি দিইনি আমি, তার পেছনেও বড় সড়ো শর্ত দেওয়া আছে। এবার তুই আমার শর্তনামাগুলোতে চোখ বলে একটু, সেখানে লেখা আছে বেশ কিছু শর্ত। শর্ত সাপেক্ষে 1, প্রথমত আমার বউ ওরফে রিক্তা ইসলাম মায়া, সে স্বেচ্ছায় সজ্ঞানে আমাকে তার স্বামী হিসেবে মেনে নিচ্ছে। এই প্রতিশ্রুতিতে যে জীবনে কখনো কোনো পরিস্থিতিতে সে আমাকে তার পক্ষ থেকে ডিভোর্স দিতে পারবে না, আর যদি কোনো কারণে তার মন বদল হয় আমাকে ডিভোর্স দিতে চায়, তাহলে সে আমাকে আমার 100% সম্পত্তির সমতুল্য ভাগ দিতে হবে বাধ্যতামূলক। আর যদি দিতে না পারে তাহলে তার পক্ষ থেকে ডিভোর্স গ্রহণযোগ্য হবে না আইনিভাবে। দ্বিতীয়ত, যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার বউয়ের হয়ে কথা বলে এবং সাপোর্ট করে আমার থেকে তাকে আলাদা করার বা ডিভোর্স দেওয়ার, তাহলে সেই উক্ত হৃদয়বান ব্যক্তি আমাকে আমার বউয়ের হয়ে 100% সম্পত্তির ভাগ পরিশোধ করতে হবে। আর যদি না পারে তাহলে জরিমানা স্বরূপ তার সকল ব্যাংক ব্যালেন্স সম্পত্তি আমার নামে ট্রান্সফার হবে, প্লাস তার সপরিবারের সহ সে আইনি ব্যবস্থায় থাকবে 14 বছর পর্যন্ত। এখন জেলখানে 14 বছর কীভাবে রাখতে হবে সেটা নিশ্চয়ই আমাকে কেউ শেখায় দিতে হবে না, তাই না? তাতে জেলে রাখার দায়িত্বটা আমার নিজের হবে। এবার যদি তুই মনে করিস যে আমার বউয়ের হয়ে আমার শর্ত পূরণ করবি, শর্ত মোতাবেক আমাকে 100% পাওনা পরিশোধ করবি, তাহলে শোনো রাখ, আমার সম্পত্তির 30 ভাগ মানে হাজার হাজার কোটি টাকা হয়ে দাঁড়ায় খানবাড়ির সম্পত্তিতে। সেখানে আমার সম্পত্তির 100 ভাগ মানে কারো মাথায় হিসেবে আসবে না,
কতটা কালো টাকার পাহাড় জমে আছে আমার নামে। গ্যাংস্টার মানুষ দিনের আলোতে ক্ষমতার আসনে বসে সকলের সামনে দিয়ে ডাকাতি করে আমার কাজ। তাই তোর 80 টাকা গড়ে বাড়ি। যাই হোক, এবার আসে তৃতীয় শর্তে। আমি চাইলে ডিভোর্স দিতে পারবো আমার বউকে, তবে আমার ডিভোর্স দেওয়ার সাথে আমার সম্পত্তির 30 ভাগ একান্তভাবেই আমার বউয়ের নামে ট্রান্সফার হয়ে যাবে দাবি স্বরূপ। ব্যাস এইটুকু। বড় শর্তগুলো তুই নিজ দায়িত্বে পড়ে নিস। এবার আসি তোর কাছে। তুই কি করবি সেটা তোর একান্ত ব্যক্তিগত ইস্যু, তবে আমি আমার বউকে ছাড়ছি না ইহকালে আর না পরকালে। বউ থাকতে না চাইলে বাধ্য করব। দরকার পড়লে দুটো পা কেটে সারা জীবনের জন্য রুমে বসিয়ে রাখবো, তারপরও বউকে ছাড়ছি না। তে বলছি আমার রাস্তায় আসবি না। আমি তো কাজকে শান্ত স্বরূপ বোঝাচ্ছি, কারণ আমি ঝামেলা চাচ্ছি না পরিবারের সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুই আমার বউকে দেখেছিস, আমার প্রতি তার অস্বাভাবিক পাগলামোটাও চোখে পড়ছে তোর। এখন নিশ্চয়ই আমাকে ভেঙে বলতে হবে না যে বউয়ের কতটা অস্তিত্ব জুড়ে আমার বসবাস রয়েছে। বাকিটা তোর ইচ্ছা। এখন কাহিনী করতে চাইলে করতে পারিস, সফল হবি বলে মনে হয় না। তারপরও নিজের সান্ত্বনার জন্য ট্রাই করে দেখতে পারি। আই অলওয়েজ দেয়ার ফর ইউ। দীর্ঘ ভাষণ থামল হৃদের, মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ল। অনেকটা বছর পর পরিবারের সাথে এত কথা বলতে হচ্ছে তাকে, তাও ফালতু একটা বিষয় নিয়ে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ তুলে তাকায় আয়ন ও উপস্থিত সদস্যদের দিকে। প্রত্যেকে বাকরুদ্ধ বিস্মিত অবস্থায় দাঁড়ানো। হয়তো কারো হৃদের কথাগুলো হজম হয়নি। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে সবাইকে পর্যবেক্ষণ করতে কানে আসলো কারো টুকরে কেঁদে ওঠার শব্দ। উপস্থিত সবাই চমকে উঠে পিছনে তাকাতেই চোখে পড়ল ফিহা ফ্লোরে বসে সোফায় মুখ গুজিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। উপস্থিত কেউই বুঝল না ফিহার হঠাৎ কেঁদে ওঠার কারণটা। ফিহা নিজের বুক ফাটা কষ্ট লুকাতে না পেরে ডুকরে কেঁদে ওঠে সবার সামনে। এমনিতে এলোমেলো সম্পর্কের জোরে সে দিশেহারা প্রায়। আরিফকে কিছুতেই মানাতে পারছে না নিজের জন্যে। দীর্ঘ 3 বছরের সম্পর্কটা ইতি ঘটে যাচ্ছে দিন বা দিন। এমনিতেই আরিফ মায়াকে নিয়ে যখন বাড়ির সাথে নারাজ, যার রেস্ট টেনে ফিহার সাথে সম্পর্ক নষ্টের কারণ। তারপরেও ফিহা কোথাও একটা আশা রেখেছিল হয়তো মায়ার সাথে আয়নের বিয়েটা হলে নিশ্চয়ই তাকে আরিফ মেনে নিতে পারবে, কারণ মায়া তখন খানবাড়ির গণ্ডি থেকে বের হয়ে যাবে এই ভেবে। কিন্তু এখন মায়ের সাথে সাথে জুইও অনাকাঙ্ক্ষিতভাবে খানবাড়ির সম্পর্কের ভিড়ে আটকা পড়ে গেল। এলোমেলো সম্পর্কগুলো আরও এলোমেলো হয়ে গেল। এবার আরিফকে মানাতে পারবে বলে মনে হচ্ছে না, বরং আরও রেগে যাবে নিজের দ্বিতীয় বোনকে খানবাড়ির সম্পর্কে আটকানোর জন্যে। তার দোষের ফলস্বরূপ ফিহা সারা জীবনের জন্য আরিফকে হারাতে হবে। তাছাড়া নিজের বাপ ভাইও আর মেনে নিবে না মায়ার পরিবারের কাউকে, কারণ আজকের ঘটনাকে কেন্দ্র করে ফিহার পরিবারের সবার মন বিষিয়ে গেছে হয়তো মায়ার পরিবারের প্রতি। সেটা ঢের টের পেয়েছে ফিহা। এলোমেলো সম্পর্কের কথা চিন্তা করে ফিহা বারবার ডুকরে কেঁদে উঠতে চাইছে। আয়ন কাউকে কিছু বলল না, না ঘুরে দেখলো নিজের বোনের কান্নারত অবস্থাটা। অশান্ত মনে বেরিয়ে পড়ল খানবাড়ি চৌকাট মারিয়ে। হৃদের দেওয়া কোনো শর্তই আয়নকে আজ নাড়াতে পারেনি, তবে হৃদের বলা লাস্ট কথাগুলো আয়নের বুক এপিঠ থেকে ও পিঠে তীর মেরেছে। তীব্রভাবে আঘাত করেছে মায়ার চোখে হৃদের জন্য ব্যাকুল ভালোবাসা দেখে। কারণ আয়ন সচক্ষে দেখেছে মায়ার ছটফট হৃদের জন্যে, দেখেছে মায়ের চোখে ব্যাকুলতা ভালোবাসা হৃদের জন্যে। মায়ের সবকিছুতে আজ জড়িয়েছিল হৃদ আর হৃদ। আয়ন নিজেকে মায়ের চোখে কোথাও দেখতে পায়নি, আর না দেখেছে মায়ের চোখে নিজের জন্য সম্মান না ভালোবাসা, পেয়েছে শুধু ভয় আর ভয়। আর এতে আয়ন অশান্ত, বড্ড যন্ত্রণাময়, বুকের তীব্র ব্যথায় কাতর। তার আজ একা থাকা প্রয়োজন। মায়ের জন্য সে হৃদের সাথে যুদ্ধ করতে রাজি, কিন্তু যুদ্ধটা করবে কার জন্য? মায়া তো তার নয়, সে তো তাকে চায় না, হৃদকে চায়। আয়ন যেতে হৃদ গম্ভীর মুখে প্রস্থান করলো নিজের রুমের দিকে। আপাতত তার কাজ শেষ, বাকিটা সময়ে সময়ে দেখা যাবে। এলোমেলো সম্পর্কে ভিড়ে পরদিন সকালে জুই এক প্রকার কান্নাকাটি করে খানবাড়ির সম্পর্ক মারিয়ে ছুটে চলে যায় ব্রাহ্মণবাড়িয়াতে। জুইয়ের পিছন পিছন মায়াও ছুটল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে নিজের পরিবারের কাছে। পরদিন সকালে মায়ের সবকিছু বাদ দিয়ে জুইকে নিয়ে পড়ে রইল। এতটাই খামখেয়ালি অন্যমনস্ক ছিল যে একবার হৃদের সাথে দেখাটা অবধি করলো না। হৃদকে না বলে গেল। মায়া হৃদকে পিছনে ফেলে জুইয়ের সাথে পাড়ি জমালো ব্রাহ্মণবাড়িয়াতে। আর এতেই যেন এলোমেলো সম্পর্কের ভিড়ে আরও একটা সম্পর্ক শেষ হলো। এলোমেলো সম্পর্কের আগুন বুঝে এবার হৃদ মায়ের সম্পর্কেও লাগলো। সবেমাত্র হৃদ মায়ের নতুন গুছানো সুন্দর সম্পর্কটাতেও ফাটল সৃষ্টি হলো মায়ের অবুঝতার কারণে। অধৈর্যের ন্যায় মায়া জুইকে নিয়ে চলে গেল নিজের পরিবারে। আজ 1 মাস হৃদকে না জানি, হৃদও খবর নিল না, নেওয়ার চেষ্টাও করলো না। গোছানো সম্পর্কটা আবার অগোছালো হলো। মায়াও পড়ে রইল নিজের পরিবারে, নিজের বাবা মার কাছে। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে।
এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বৃতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।